হাত দুটো পেছনে দিয়ে দাঁড়িয়ে আছি আর ভাইয়া বকে যাচ্ছে। চুপ করে মাথা নিচু করে কথাগুলো শুনছিলাম। ঠিক তখনই দেখছিলাম ভাবি সামনে দিয়ে আসে। তখনই ভাবির পেছনে লুকিয়ে পড়ি। বলে উঠি, ভাবি দেখো, তোমার জামাই আমাকে শুধু বকা দিতেছে। আমি কিছু করিনি, তারপরে শুধু শুধু আমাকে এভাবে কেন বকতেছে বলো তো? কি হয়েছে? তুমি আমার এমন শান্তশিষ্ট ভালো দেবতাকে কেন শুধু শুধু বকা দিচ্ছ? আমার ভাইকে শুধু শুধু এমন কিছু বলবে না, বারণ করে দিয়েছি। তোমার সাহস কি করে হয় ওকে মারার? শুধুমাত্র তোমার লাই দেওয়ার জন্য এখনও এত দূর এগিয়ে গিয়েছে। ইউনিভার্সিটির মধ্যে মারামারি করার কোনো প্রয়োজন ছিল ওর? শুধু শুধু পোলাপানের সাথে ঝগড়া বাঁধিয়ে এখন প্রিন্সিপাল আমাকে ওর নামে কমপ্লেন দিয়েছে। আমি জানি আমার ভাই অনেক ভালো। ও শুধু শুধু কেন ঝগড়া করতে যাবে? অবশ্যই ওরা কোনো কিছু করেছে, তার জন্য ও ঝগড়ার মধ্যে বেঁধেছে। আর শুধু ওর নামটাই কেন বলেছে? আর কেউ ঝগড়া করেনি? তাদের নাম বলেনি? ওদের নাম কি করে বলবে? তোমার ভাই একাই তো ওদের সবাইকে মেরে হসপিটালে পাঠিয়েছে। এত মারামারি কি করে ও করতে পারে? কতবার এইভাবে ওর নামে আমার কাছে বিচার আসলো। আরে ছেড়ে দাও না, ছোট মানুষ। ও ওগুলো কিছু বুঝে নাকি? আবির, যাও তুমি উপরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সঠিক সময়ে ভাবি চলে এসেছে, তাই বেঁচে গিয়েছি। না হলে ভাইয়ার বকার হাত থেকে আজকে আমাকে কেউ রক্ষা করতেই পারতো না। শুধু তোমার জন্য কিছু করতে পারি না ওকে আমি। ওকে আমি নিজের ছেলের মতো মানুষ করেছি, তুমি শুধু শুধু কেন ওকে মারতে যাবে শুনি? হয়েছে, আমার অন্যায় হয়েছে। তুমি তোমার ছেলেকে নিজে মানুষ করো, আমি কিছু বলতে যাব না, যেহেতু আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা, শুনেছি নাকি তোমার বোন বিদেশ থেকে এসেছে? এই তো আম্মু গতকালকে বলেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নাকি নীলা দেশে এসেছে। তোমার মায়ের জন্য বাতের ওষুধ নিয়ে এসেছে। এগুলো আবিরকে দিয়ে আগামীকাল পাঠাবো নাকি? কালকে তো মনে হয় আবিরদের কিছুদিন বন্ধ দেবে ভার্সিটি। ওটা যখন ছুটি দেবে তখন আগামীকাল না, পরশু পাঠাবো। তোমার এই দেবরটাকে তুমি শুধু লাই দিয়ে এভাবে উপরে মাথায় তুলে রেখেছো। আমাকে মারতে দাও না, আর কিছু বলতেও দাও না। এভাবে আদরে রাখলে তো বাদর হয়েই যাবে। হয়েছে হয়েছে, আপনাকে আর কিছু বলতে হবে না। আর আপনার মেয়ে, মানে আপনার মহারানী, এখনো কি স্কুল থেকে এসেছে? দেখো, স্কুল থেকে আসলে তো দুই শয়তান এক হলে পুরো বাড়িটাই মাথায় উঠিয়ে ফেলতো। আমি উপরে চলে আসি। কিছুক্ষণ পর ভাবি খাবার দিয়ে যায়। আমি খাবার খেয়ে বসে বসে গেমস খেলছিলাম। ও, আপনাদেরকে তো পরিচয়টাই দিলাম না। আমি আবির, আবির চৌধুরী, পরিবারের একমাত্র ছোট সন্তান। আমার বড় ভাই দেখতেই তো পাচ্ছেন। আমার মা বাবা ছোটোবেলায় মারা গিয়েছে। আমাকে ভাইয়া ভাবি আমার যখন 17 বছর বয়স তখন থেকে আমাকে মানুষ করেছে তারা। এখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। আমার একটা পিচ্চি ভাতিজি আছে, যাকে আমি আম্মু বলে ডাকি। আমরা দুজন একসাথে হলে পুরো বাড়িটা একদম মাথায় উঠে যায়। দুজনের মিষ্টি দুষ্টুমি আর ঝগড়া সব কিছু মিলে আমাদের হ্যাপি পরিবার। কিছুক্ষণ আমি গেম খেলে ঘুমিয়ে পড়ি। আম্মু, আম্মু, চাচু কোথায়? চাচু কোথায় গিয়েছে? আমাকে কেন নিয়ে আসেনি সেটা বলো। দেখ, নবাবজাদা মনে হয় উপরে ঘুমাচ্ছে। তুই গিয়ে তোল ছেলেটাকে, শাসন কর। আমি কিছু বলতে পারবো না, আমি তো ওর ভাবি, তাই আমি কিছু বলতে পারবো না। তুমি কথা বলবে না, তোমার জন্য এমনটা হয়। তুমি তোমার ওই দেবরটাকে লালন করে এভাবে ফলন করে ফেলেছ, মাথার উপর চেপে ধরে রেখেছ, ওটার উপর নাচানাচি করছে। বাবাকে স্কুল থেকে নিয়ে আসতে গেলে না কেন? ঘুমিয়ে আছি, ঠিক তখনই চোখের উপর কেউ পানি মারতেছে। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি যে সামনে দাঁড়িয়ে আছে মিমি। মিমি আমার গায়ের উপর পানি ঢালতেছে। তখন আমি লাফ দিয়ে উঠি। ওই বুড়ি, এ কী করছিস তুই? এমন করছিস কেন? চাচু, তুমি অনেক পচা, তোমাকে পানি ঢালবো না তো কি করবো শুনি? তুমি কি করেছো আজকে? আমাকে তুমি নিয়ে আসতে যাওনি কেন? আমি একা এসেছি, তুমি জানো। তুমি না গেলে আমার ভালো লাগে না। আল্লাহ গো, আমি খেয়ালই করিনি আজকে যে আবারও ঘুমিয়ে পড়েছি। কখন যে এত গভীর ঘুমে টলে পড়েছি বুঝতেই পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় ঘড়িতে 12টা বেজে গেছে। আমি বুঝতে পারিনি যে সময়টা কিভাবে পার হয়ে গিয়েছে। চাচু, তুমি বুঝবে কি করে? আসলে একটা কথা কি জানো, তুমি সব কিছুই পারবে, কিন্তু একটা জিনিস কখনোই পারবে না। কি বলছিস? পারবো না? তোর এই চাচ্ছু পারে না এমন কোনো জিনিস আছে? আমাকে নিয়ে তুই মনে হয় একটু বেশি কম দাম দিচ্ছিস। আমি হালকা, কিন্তু এতটাও সহজ না, খুব হেভি। ওই তো চাচু,
আমার জানা আছে তুমি কেমন, এই জন্যই তো আজ পর্যন্ত সিঙ্গেল রয়ে গেলে। দিলি তো আম্মু, তুই আমার ইমোশনের মধ্যে আঘাত করে এত বড় একটা ইমোশনাল কথা তুই বলতে পারলি। আম্মুকে তো ওটা বলিনি, তুমি যে আমার বিবাহিত টিচারকে আই লাভ ইউ বলেছিলে। আরে প্লিজ মামুনি, বলো না কথাটা। আমি তো ওটা জানতাম না যে উনি বিবাহিত। আর সুন্দরী মেয়েদের এত তাড়াতাড়ি বিয়ে হয় কেন বোঝে না। আর আমার থেকে মাত্র 3 বছরের সিনিয়র, তাতে কি হয়েছে? প্রেম করলে ক্ষতি কি? কিন্তু বিবাহিত, এটা সত্যিই জানতাম না। সেটা জানবে কি করে? তোমার তো সিনিয়র মেয়ে দেখলে খুব প্রেম করার শখ হয়, যখন 5-6 দুটো বাড়ি দেবে তখন বুঝতে পারবে। আমাকে অপমান করছিস? আজকে নিজের পিচ্চি বুড়ি মায়ের কাছ থেকেও আমাকে অপমান শুনতে হয়। হয়েছে হয়েছে, এত নাটক করা লাগবে না আমার সামনে। এখন চুপ থাকার জন্য আমাকে ঘুষ দাও, না হলে বলে দেবো সবাইকে। আমি মিমির কপালে আর মুখে একটা চুমু খেলাম, এরপর বললাম, এই তো ঘুষ হয়ে গিয়েছে, এবার যেতে পারো মা। তুমি কি আমাকে বাচ্চা মনে করো যে তুমি আমাকে এভাবে বুঝিয়েছো আর আমি চলে যাব? আমি এটার কথা বলিনি, আমি বলেছি চকলেটের কথা। আমার চকলেট দিয়ে দাও, তাহলে আমি সব কিছু এখন আপাতত ভুলে যাচ্ছি। হ্যাঁ রে ভাই, আমার এই পিচ্চি বইটা যতটা মনে করেছেন ততটা সহজ না। ও যে পরিমাণে পাকনা, আপনাদেরকে বেচে আবার কিনে নিয়ে আসতে পারবে। তাই আমি কি আর করব, বললাম আচ্ছা ঠিক আছে, চাচ্চুর মনে হচ্ছে পকেটটি খালি করবে। আমি সন্ধ্যায় গিয়ে তোর জন্য অবশ্যই চকলেট নিয়ে আসবো। খবরদার, সত্যি বলছিস তো? না হলে কিন্তু আমাকে ভালো করে চিনিস, এমন অবস্থা করব যে বাড়ির মধ্যে আর ঢোকা লাগবে না। হ্যাঁ পিচ্ছি বুড়িমা, তোমাকে এই বাড়ির মধ্যে এমন কে আছে ভয় পায় না? সবাই তোমাকে ভয় পায়। আর তুমি যে ডেঞ্জারাস তা আমি ভালো করেই জানি। কি রে, দুজনের মধ্যে আবার কি নিয়ে চুক্তি হচ্ছে শুনি? না ভাবি, কিছু না, চলো আমরা খাবার খেতে চাই। দুজনের মধ্যে কিছু একটা তো চলছে, তা আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, খাবার টেবিলে আয়, তোরা খেয়ে নে। আমি মিমি আর কিছুক্ষণ পর ভাইয়াও আসে। আমরা সবাই টেবিলে একসাথে খেতে লাগলাম। তখন মিমি বলে ওঠে, চাচু, খাইয়ে দাও নিজের হাতে, ভালো লাগছে না, তোমার সাথে না খেলে পেট ভরে না আমার। জি ম্যাডাম, আপনি তো আমাদের কর্তা, আপনার কথা শুনতেই হবে। খাওয়া দাওয়া করে আমি রেডি হচ্ছি। আমার কিছুক্ষণ পর ভার্সিটিতে ক্লাস আছে। তখন ভাবি বলে ওঠে, আবির, কালকে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে, একটু কাজ আছে। আমার মায়ের বাতের ওষুধ নিয়ে তোমাকে একটু যেতে হবে। তোমার ভাই নাকি দেশের বাইরে থেকে কি একটা ওষুধ নিয়ে এসেছে, সেটা আম্মুকে দিতে হবে। তোমাদের বাসায় যাওয়া হয়নি সে অনেক দিন হয়েছে, এখন যেতে খুব লজ্জা লাগছে। আরে পাগল ছেলে, লজ্জা কিসের? যাবে, সাথে করে মিমিকে নিয়ে যাবে। আর হ্যাঁ, আমার বোন নীলা দেশের বাইরে থেকে এসেছে। নীলার কথা শুনতে আমি চুপ করে রইলাম। আপু আমার থেকে 4 বছরের সিনিয়র, উনি খুবই রাগী স্বভাবের একটা মেয়ে। একবার একটা কি জানি ভুল করেছিলাম আমি, তখন সে জোরে একটা থাপ্পড় মেরেছিল আমাকে। এরপর থেকে ভয়ে আমি আর তাদের বাসায় যাইনি। কিন্তু ভাবির বোন ছিল হেব্বি সুন্দরী, কিন্তু এমন কেন তা জানি না। কি রে, কথা বলছিস না কেন? চুপ করে রইলি যে? আরে না, তেমন কিছু না, মানে যাব, সমস্যা নেই। আচ্ছা আমি আগে ভার্সিটিতে যাই, কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে যাবে আমার। ভার্সিটিতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু আবার যেন মারামারির মধ্যে না ফেঁসে যাস, এগুলো কিন্তু ভালো না। রোজ রোজ আমার কাছে এভাবে তোর নামে বিচার আসে, এত বিচার আমি কিভাবে সামলাবো? কপাল ভালো ইউনিভার্সিটিটা তোর ভাবির বাপের, মানে আমার শ্বশুর মশাইয়ের। তাই তোকে এখান থেকে কেউ বের করতে পারেনি, না হলে কবে যে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। জানি যে শ্বশুরের কথা বলছো, সেই শ্বশুরের সামনে তো গেলে তোমার হাঁটু কাঁপে, তা আমি ভালোই জানি। সত্যি নাকি যে আব্বু, আমার নানা ভাইয়ের সামনে দাঁড়ালে ওনার হাঁটু কাঁপে? কথাটা শুনে ভাবি মিমি সবাই হাসতে লাগলো। তখন ভাইয়া বলে ওঠে, বড় ভাইয়ের সাথে দাঁড়িয়ে এখানে মস্করা করছিস? দাঁড়া, তোর খবর আছে। আমাকে আর পাইকে এক দৌড়ে আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ভার্সিটির ভিতরে প্রবেশ করব ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লাগে, আর সামনে থাকা মেয়েটার সবগুলো বই পড়ে যায়। সামনে চোখের ফ্রেমের চশমাটাও তার খুলে নিচে কাদায় পড়ে যায়। মেয়েটা তখনই লাফ দিয়ে ওঠে। কানা নাকি? চোখে কি কিছু দেখতে পাও না যে কিভাবে একটা মানুষের গায়ে পড়ো তুমি?
হঠাৎ করে এভাবে ভার্সিটির গেটের সামনে কেউ থাপ্পড় মেরে দেয়। আমি এটা কখনো ভাবতে পারিনি, ভার্সিটির মধ্যে কত বড় অপমান। কিন্তু কপাল ভালো আশেপাশে কেউ দেখেনি, তাই গালে হাত দিয়ে বলে উঠি, এই যে মিস আন্টি, আপনি চোখে কি কম দেখেন নাকি নাকি বৃদ্ধ হয়ে গেছেন? বয়সের সাথে সাথে হোশটাও কি হারিয়ে ফেলেছেন নাকি? হোয়াট মানে কি আন্টি? আমি আমি উপর থেকে নিচ পর্যন্ত আমাকে দেখে ছেলেরা ক্রাশ খায়, আর তুমি তুমি এই উদ্দেশ্যে কথাটা বললা? অবাক হওয়ার কিছুই নেই, আপনাকে আমি কথাটা বলছি, আর অন্য কালাচোরকে বলতেছি না তো। আমি না হয় চোখে কম দেখে, কিন্তু আপনি চোখে 4টা চশমা লাগানোর পরও কেমনে আমার গায়ের উপর পড়েন? ব্লাডি ফুল ইডিয়েট! বড় মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার ভাষা জানা নেই নাকি? কেউ তোমাকে কি সেই শিক্ষাটা দেয়নি? ও সরি, আমি তো ভুলে আপনাকে ধাক্কা দিয়েছি। আবার আপনি তো আমার বয়সে আন্টি হবেন। আচ্ছা দুঃখিত আন্টি। কথাটা আবার শুনতেই রাগ আরও বেড়ে যায়। তখনই ছেলেটার শার্টের কলারটা চেপে ধরে আমার সামনে নিয়ে আসলাম। তখন ছেলেটা ভয়ে ভয়ে বলে উঠল, মেয়েটার চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। যখনই চুলগুলো মুখ থেকে সরিয়ে আমার সামনে এসে শার্টের কলারটা চেপে ধরেছে, আমার সামনে যেন দাঁড়িয়ে আছে এক রূপসী মেয়ে। এ যেন কোন এক আসমান থেকে পড়ি। আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছি পরীর দিকে। তখন মেয়েটা রাগী গলায় ধমক দিয়ে বলে ওঠে, এই তোর সাহস কি করে হয় আমাকে আন্টি বলার? দেখুন, আপনি আমার শার্টের কলারটা চেপে ধরেছেন কেন? মেয়েটার হাত থেকে শার্টের কলারটা ছাড়িয়ে বলে ওঠে, ভুলটা আপনি করেছেন, না দেখে আপনি নিজেই হেঁটেছেন, তারপর আমার দোষ দিচ্ছেন। আর আমি একবার আপনাকে সরি বলছি, তারপরও আপনি এমন করছেন কেন? আর আন্টিকে আন্টি বলবো না তো কি বলবো? মেয়েটাকে রাগানোর জন্য কথাটা বললাম, কিন্তু না, রেগে দেখি আরও বেশি ভুল করে ফেললাম। তখনই অসভ্য লম্পট! তোর মতো ছেলেরা শুধু ভার্সিটির মধ্যে এই জন্যই আসে। এই ভার্সিটিতে পড়ে আর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তোর কোনো ধারণাও নেই। আমি বুঝি এখন গাছের একটা পেতনির কাছ থেকেও ধারণা নিব আর ভাষাও শিখব? সেটা ভাবা যায়? কথাটা বললে তখনই তেলেবুকুনে জ্বলে ওঠে মেয়েটা, আবার সামনে চলে আসে। এরপর আবার শার্টের কলারটা চেপে ধরে। কই না না, আমি কি আপনাকে কিছু বলতে পারি নাকি? কার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে কিছু বলবে? আরে আপু, কি হয়েছে? এভাবে তুমি আবিরের শার্টের কলারটা চেপে ধরেছো কেন? আমি প্রিন্সিপালের সাথে কথা বলে বেরোচ্ছিলাম, তখনই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ছেলেটা কত বড় বেয়াদব আমার সাথে খারাপ আচরণ করছে। আপু, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আবির এমন স্বভাবের ছেলে না। দেখুন, দেখে শিখুন কিছু। ভার্সিটির সবাইকে জিজ্ঞেস করুন আমি কেমন স্বভাবের ছেলে। কথাটা আবার ঠিকঠাক করে নিলাম, কলারটা আবার ঠিকঠাক করে নিলাম। এরপর মেয়েটা রাগে দিশেতে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, তা কেমন সহজ ছেলে তা আমার ভালোই জানা হয়ে গেছে। বদমাইশ আর বাদুর একটা ছেলে। তাহলে আপনি কে? আমি বদমাশ হলে আপনি কি? আপনি তো একটা শেওড়া গাছের পেতনি। কখনো নিজেকে দেখেছেন যে কিভাবে গাছের উপর উঠে আপনি লাফালাফি করেন? আমাদের এমন ঝগড়ার মধ্যে ঠিক তখনই রাহাত এসে আমাকে ধরে ফেলে, আর শ্রাবণী মেয়েটাকে ধরে রেখেছে। তোকে হাতের কাছে একবার পেলে আমি চিবিয়ে খাবো। আপনি তো খাবেন, কারণ আপনি তো একটা রাক্ষসীর ডাইনি। তবে রে, দাঁড়া দেখাচ্ছি তোকে। আমাকে রাহাত টেনে ক্যাম্পাসে নিয়ে আসলো। এরপর বলল, ভাই, আসতে না আসতেই আবারও ঝগড়া লাগিয়ে দিয়েছিস। এবার তো দেখলাম প্রথম যে কোনো মানুষের সাথে ঝগড়া লাগিয়েছিস তুই। আরে আর বলিস না, মেয়েটা সুন্দরী বলে এত অহংকার দেখাবে নাকি? এত কিসের অহংকার? হ্যাঁ শুনি। একটু ধাক্কা লেগে নিচে পড়ে গিয়েছে, তাই এত কথা শোনাবে? আচ্ছা বাদ দে, তোকে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওইসব বাদ দিলাম, কি বলবি বল। আসলে আমার না শ্রাবণীকে অনেক ভালো লাগে, কিন্তু ওকে কিছু বলতে পারছি না। তাহলে এখানে আমি কি করতে পারি শুনি? এমন করে বলছিস কেন? তুই আমার একটা মাত্র বন্ধু, তোকে ছাড়া কাকে বলবো শুনি? আর তুই হচ্ছিস রোমিও, তোর পেছনে মেয়েরা পাগলের মতো ঘোরে। কি জাদু করিস আল্লাহ জানে, একটু শিখিয়ে দে না। যা শালা ঝুটা কথাকার, মস্কারি করার জায়গা পাস না। বন্ধু, এভাবে বলিস না। আমি সত্যি ওকে ভালোবাসি, কিন্তু বলার মতো সাহসটা পাচ্ছিলাম না। তুই যদি একটু আমাকে হেল্প করিস, তাহলে আমি আমার মনের কথাটা শ্রাবণীকে বলতে পারি। তুই ছাড়া আমার কে আছে বল? ঠিক আছে বলবো, কিন্তু তোকে কিন্তু ট্রিট দিতে হবে, তারপর বলবো। না হলে কিন্তু আমি ভাই এখান থেকে এক পাও লড়ছি না। আচ্ছা ঠিক আছে, দিব।
আমাদের কথার মাঝে তখনই শ্রাবণী চলে আসে। আমাদের উদ্দেশ্যে শ্রাবণী এসে বলে ওঠে, তোরা শুধু শুধু নীলা আপুর সাথে এভাবে ঝগড়া করেছিস কেন বুঝলাম না। আর নিজেদের মধ্যে কি ট্রিট নিয়ে কথা বলছিলি? আমাকে ফেলে তোরা কোথায় আবার খেতে যাবি বুঝলাম না। আমি কি আবার পর হয়ে গেলাম তোদের? না ম্যাডাম, পর তো আমরা আপনার হয়ে গিয়েছি, কারণ আপনি তো এখন কোথাকার একটা মেয়ের জন্য আমাদেরকে কথা শোনাচ্ছেন। ওই মেয়েটা তো এখন আমাদের থেকেই আপনার বড় হয়ে গিয়েছে, তাকে আপনারা ভালো মনে করেন। আরে না পাগল, তুই শুধু শুধু এমনি কথা ভাবছিস। নীলা আপু আসলে খুব ভালো স্বভাবের একজন মানুষ। উনি আমার আপুর বান্ধবী। এখানে নাকি তার বড় বোন থাকে, তাই জন্য দেখা করতে এসেছে। তাই তো, শুধু শুধু দেখা করতে না, আমার সাথে ধাক্কা খেতেই ভার্সিটিতে এসেছে। কার যে আজকে মুখ দেখে উঠেছি, তখন মনে হলো সকালবেলা আয়নায় তো আমি নিজের মুখটাই দেখেছি। আসল টপিক তো বাদ দিয়ে দিলাম। আমাদের আগামীকালকে কিছুদিনের জন্য ভার্সিটি অফার দেবে। তাই তো, আর ভাবি বলেছে আমাকে যে কিছুদিনের জন্য তাদের বাসায় যাওয়ার জন্য। তাহলে রাহাত, তুমি কি করবে? আরে বাহ শ্রাবণী, তুই দেখি আজকাল হঠাৎ করে তুই থেকে রাহাতকে তুমি বলে ফেলছিস, কাহিনীটা কি মামা? বুঝলাম না, তুই দেখি কথার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? আমি চোখ দিয়ে শুধু ইশারা করছি আর হাসাহাসি করছি। তখন রাহাত আর মাথায় একটা খসা দেয় আর পিঠে একটা লাথি দিয়ে বলে, শালা, তোকে এনেছিলাম সাহায্য করার জন্য, তুই দেখি সাহায্য তো দূরের কথা, বরঞ্চ তুই 2 হাত ঢুকিয়ে দিচ্ছিস যেন হওয়ার আগে নষ্ট হয়ে যায়। শালা, তুই এত খারাপ কেন? তাহলে আমি কোনো সাহায্য করব না, চলে গেলাম। আমি যেহেতু এই কথাটা বলেছিস। আরে বন্ধু, রাগ করিস কেন? একটু মজাই তো তোর সাথে করলাম, বেশি কিছু করলাম নাকি? এইভাবে কেউ রাগ করে? আমি শুধু জাস্ট তোর সাথে ফান করলাম, রাগ করিস না বন্ধু। আচ্ছা ঠিক আছে, এবারের জন্য ক্ষমা করে দিয়েছি, না হলে পরের বার লাথি খাবি শালা। তাহলে আমি কোনো সাহায্য করব না, চলে গেলাম আমি, যেহেতু এই কথাটা বলেছিস। তোদের কাহিনী তো কিছুই বুঝতেছি না। কেউ লাথি মারছিস, কেউ আবার চলে যাচ্ছিস, কেউ আবার রাগ করছিস। তোদের বিষয়টা বুঝতে পারছি না, বিষয়টা কি? আরে রাহাত তোকে কিছু বলতে চায়, শরমে লজ্জায় সেটা বলতে পারছে না। এখন কি বলবো বল, আমি নাকি বলে দিতাম। আরে রাহাত কি বলবে? কি বলতে পারছে না? আর কিসের লজ্জা? তোরা কি বলছিস, কি নিয়ে কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না আমি। রাহাত হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আমাকে না বলতে ইশারা করে। তাই কি করার, বেচারার মুখটা দেখে আমি শ্রাবণীর উদ্দেশ্যে বলি, আচ্ছা বাদ দে, তুই না হয় পরে কল করে জিজ্ঞেস করে নিস। এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমরা ক্লাসে যাই। ঠিক বলেছিস, আগে ক্লাসে যাই। আমরা 3 জন ক্লাসে যাই। ক্লাস শেষ করে এরপর একসাথে বের হই। আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাইকটা নিয়ে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসার গেটের সামনে এসে দেখি একটা দামি গাড়ি বাসার সামনে দাঁড়িয়ে আছে। এত দামি গাড়ি তো আমাদের নেই, তাহলে বাসায় কে এসেছে? ভেতরে প্রবেশ করতেই হঠাৎ করে এক গ্লাস কেউ মুখের উপর পানি ঢেলে দিল। পানিটা কে ঢাললো এটা দেখার জন্য আমি সামনে তাকাতে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার চেনা জানা একটু আগের শত্রু মেয়েটা আমাকে দেখে বলে ওঠে, তুই এখানে আমার পিছন করতে করতে বাসা পর্যন্ত চলে এসেছিস? তুই কেমন মানুষ রে, যে ঝগড়া করতে করতে কেউ কারোর পিছনে চলে আসে? আল্লাহ, তোর মতো মানুষ আমি মনে হয় জীবনে কখনো দেখিনি। এত ঝগড়াটে কখনো পুরুষ মানুষ হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। মুখের ওপর এক বালতির মতো পানি মেরে দিয়ে এরপর আমার সামনে এসে বকবক করতেছে মেয়েটা। রাগটা এমন পর্যায়ে উঠে যায় যে কি বলবো বুঝতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে পিচ্ছি বইটা এসে হাসতে হাসতে বলে ওঠে, এ কি, তোমার এমন অবস্থা কি করে হলো? মিমি, এই ছেলেটা দেখো কোথা থেকে চলে এসেছে, আমাকে আবার ঝামেলার জন্য ফেলার জন্য। এই ছেলেটা ওই সময় আমাকে বিরক্ত করেছিল, একটা বদমাইশ একটা ছেলে। তুমি না বলেছ তোমার এখানে বদমাইশদেরকে সাহায্য করতে পারে? ওকে সাহায্য করার জন্য ডাকো তোমার চাচ্চুকে। এই মেয়েটা পাগল হয়ে গিয়েছে নাকি? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এবং কি আমাকে ডাকতে বলছে আর বলছে আমাকে মারবো? মাথার মধ্যে কি ঢিল আছে নাকি? আমি মেয়েটার সামনে চলে আসলাম। মেয়েটা আমাকে এত সামনে দেখে তো ভয়ে দরজার সামনে একদম লেপ্টে যায়। আমি মেয়েটার একদম সামনে চলে আসি। আমার গায়ে পানি মেয়েটার বুকে এসে পড়তে লাগলো। চুল থেকে এখনও পানি আস্তে আস্তে বেয়ে বেয়ে পড়ছে।
আর পানিতে মেয়েটার জামাও হালকা ভিজে গেছে। মেয়েটার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়তে লাগলো। আমার মধ্যে অন্যরকম একটা ফিলিংসও ছিল। তখন একটা রোমান্টিক ভাব চলে এসেছিল। এরপর চোখ বড় করে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, এই মেয়ে, তুমি তো বয়সে আমার থেকে বড়, মাথায় কি জ্ঞান নেই? এই পানিগুলো আমার গায়ে মারলে কেন? বুকের ভেতরে কেমন জানি না হৃৎপিণ্ডটা দপদপ করতে শব্দ করলো। আমার মুখ থেকে কোনো শব্দ বা কথাই বের হচ্ছিল না। ছেলেটা এতটাই আমার কাছে চলে এসেছে যে ছেলেটার নাকের গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়তে লাগলো। এক ধাক্কা দিয়ে আমি কাছ থেকে সরে নিলাম। এরপর বলতে লাগলাম, তো তোর সাহস কী করে হয় এখানে চলে আসার? আমাদের বাড়িতে এসে আবার আমার উপরে কথা বলছিস? বদমাইশ লম্পট ছেলে একটা, সবাইকে ডাকবো। ডাকেন না, কে বারণ করেছে? আমি ভয় পাচ্ছি নাকি? আপনি ডাকেন, যাকে ইচ্ছা আপনি ডাকতে পারেন, সমস্যা নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি ডাকেন। কি হয়েছে? নিচে এত চিল্লাচিল্লির শব্দ কিসের? নিচে এসে দেখি আবির আর নীলা দুজনে দাঁড়িয়ে ঝগড়া করছে। আপু দেখো তো, এই বদমাইশ ছেলেটা আমার পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছে। এই ছেলেটার কথা বলেছিলাম না তোমাকে? আমার সাথে দুপুরে এই ছেলেটার সাথেই দেখা হয়েছে। ছেলেটা একটা ফাজিল একটা ছেলে, কোথা থেকে বাদরের ছেলে এসে আছে আল্লাহ জানে। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম যে ও ভাবিকে আপু বলছে, আর বুঝতেও পারছি না যে বাসার মধ্যে কি করছে। তাই আমি ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি, মেয়েটা কোথা থেকে আসলো? মেয়েটা মানে? বুঝলাম না। আর এক মিনিট, ভাবি মানে? কিছুই তো বুঝতে পারছি না। আরে বুদ্ধু আন্টি, তুমি বুঝতে পারছো না এখনো? তোমাকে আমি কি বলছি? আরে যে দাঁড়িয়ে আছে এই ছেলেটা কে, তুমি এখনো চিনতে পারছো না? এটা তো আমার চাচ্চু। তার মানে আমি এত সময় ধরে যাকে এত কিছু বলেছি সেটা ভাবির দেবর, যে আবির? ভাবি, এই বেটি কোথা থেকে এসেছে তুমি জানো? আমাকে কত কথা বলেছে, ভার্সিটির মধ্যেও আমাকে অপমান করেছে। এর মধ্যে আজ পর্যন্ত কারোর সাহস হয়নি আমাকে অপমান করার। কথাটা বলে শেষ করতে পারলাম না, তখনই মেয়েটা আমার সামনে গিয়ে আসে, শার্টের কলারটা চেপে ধরে আমাকে দেয়ালের সাথে একদম পিষে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই পিচি, তুই কোন ক্ষেতের মূল রে যে আমি তোকে কিছু বলতে পারবো না আর তোকে দেখলে আমার ভয় লাগবে? বয়সে আমার থেকে প্রায় 3 বছরের জুনিয়র, আবার বড় বড় কথা বলিস? ও তো এমনিতেই টেবিল। ওকে দেখে আমি নিজেই তো ভয়ে আঁতকে উঠলাম। কিরে বাবা, এত সময় তো মেয়েটাকে যা ভেবেছিলাম তার থেকেও দেখি দ্বিগুণ। তখন ভাবি সামনে চলে এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা, দুজনে কি শুরু করে দিয়েছিস? মাত্রই তো আবির আসলো। যা হয়েছে হয়েছে, এসব এখন বাদ দে। আর হ্যাঁ নীলা, এটা হচ্ছে আবির। ওর কথাই তোকে বলেছিলাম। আর তোরা এখন নিজেরাই দেখে ঝগড়া করছিস। পরিচয় তো হয়ে গেছে। অবশ্য ঝগড়া থেকে অনেক কিছুই হয়। অনেক কিছু হবে ভাবি। তোমার এই সিনিয়র বুড়ি বোনটার সাথে কখনো কিচ্ছু হবে তোমার কি মনে হয়? আমার থেকে বয়সে কত বড়, আর দেখতে বুড়ি বুড়ি লাগে। আরে পেতনি! এই, কাকে তুই বুড়ি বলিস? আর দেখতে মানে? আগে নিজেকে আয়নায় দেখ। আর আমার মতো একটা মেয়ে কোথায় তুই? আর আমাকে বলছিস পিচ্চি একটা ছেলে, তাও আবার কত বড় কথা, আর আমাকে পেতনি বলছিস? তুই তো একটা রাক্ষস, বাদর। এখন কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আপনার ওপর, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। না হলে কিন্তু এখন এক হাত লেগে যাবে। অ্যাটেনশন ডিয়ার দর্শকেরা, এখন আমার চাচ্চু আর আন্টি তাদের দুজনের মধ্যে ঝগড়া আর মারামারি দুটোই হতে যাচ্ছে। আপনারা যদি দেখতে চান তাহলে সরাসরি আমাদের লাইভে চলে আসেন। ওফ, তোরা আমার মাথা গরম করে দিয়েছিস। সবাই চুপ করবি? আর আবির, উঠে যা তো, গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি তোদের জন্য খাবার বাড়ছি। সিনিয়র হয়েছে তাতে কি হয়েছে? কি ভেবেছে ছেড়ে দিব? শুধু ভাবি বলেছে, পরে দেখে নিব আমি। পিচ্চি ছেলে আবার আমাকে নাকি দেখে নিবি? দুই শক্তির বল নেই, এসেছে আমার সাথে লাগতে। একটা মারলে দ্বিতীয়টা নেওয়ার মতো ক্ষমতা নেই। সে এসেছে আমার সাথে মারামারি করতে। তা ভাবির ফাজিল বোনটা, যার কথাই আপনাদেরকে বলছিলাম, দেখতে তো হেব্বি সুন্দরী। প্রথম দেখায় ক্রাশ খেয়েছি, কিন্তু এতটা যে ঝগড়াটে আপনাদেরকে কি বলবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ও নিজের জামাইকে সত্যি ধরে পিঠাবে। মিস্টার আবির, তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো জানো না। তোমাকে আমি দেখিয়ে দিব এই নীলা চৌধুরী কি করতে পারে। আমার সাথে এমন করার ফল তোমাকে এখন আমি দেখাবো। হাড়ে হাড়ে টের পাবে। তুমি শুধু আমার পায়ের সামনে এসে গিরগিটির মতো শুরু করে আর বলবে, নীলা ম্যাডাম ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আন্টি, তুমি এখানে দাঁড়িয়ে চাচুর রুমের সামনে কি করছো? চুপ কর, তোর চাচুকে শাস্তি দিব। আমার সাথে বেয়াদবি করেছে, ও জানে না আমি কি করতে পারি। আমি কিন্তু সবাইকে বলে দেবো যদি তুমি আমাকে ঘুষ না দাও। যেমন চাচ্চু তেমনই ভাই আমি। এই নাও চকলেট,
এটা নিয়ে এখান থেকে এখন যাও। মিম চকলেটটা নিয়ে নিচে চলে যায়। এরপর আস্তে আস্তে করে আমি আবিরের রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমে এসে সোজা ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। এরপর ওয়াশরুমে প্রবেশ করে ট্যাপটা চালু করলাম। প্রথমে পানি বের হলো। আমি পুরো শরীরের মধ্যে সাবান মেখে আবার যখন ট্যাপটা চালু করব তখন দেখি পানি নেই। আমি ভাবিকে ডাকতে লাগলাম, কিন্তু কেউ কোনো শব্দ তো সাড়া দিচ্ছে না। এখন কেমন মজা, হ্যাঁ? ট্যাপ বন্ধ করে দিয়েছি, এবার দেখবো কিভাবে গোসল করো তুমি। আমার চোখ জ্বলতে লাগলো, কিন্তু ভাবিকে ডাকছি, ভাবি শুনতে পাচ্ছে না, মনে হয় রান্না করে। একটু পানি দিয়ে কোনো রকমের চোখটা আমি পরিষ্কার করলাম। তোয়ালেটা খুঁজতে গিয়ে ও মা, আমার দেখি তো ভালো জামা কাপড় কিচ্ছু নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাণ্ড দেখছি। আরে কেউ আছো? একটু ট্যাপটা ছাড়ো। মিমি, কোথায় তুই? কোথায় হারিয়ে গিয়েছিস? আমি আবিরের দরজার সামনেই দাঁড়িয়ে আছি। আবির হাত বাড়িয়ে কতগুলো বলছে। আমি আস্তে করে ওর সামনে গেলাম। রুমের ভিতর কারো প্রবেশ করে বুঝতে পারলাম যে রুমের ভিতর কেউ প্রবেশ করেছে, কারণ চোখটা হালকা বন্ধ করে রেখেছি, তাই বুঝতে পারছিলাম না। পরনে শুধু একটা গামছা ছিল। তারপরেও বের হয়ে আসলাম। চোখ বন্ধ করে আমি আবিরের রুমে প্রবেশ করলাম। ভাবলাম ওর ফোনটা নেব, ঠিক তখনই পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। এই তুমি কে? আমার রুমের ভিতরে প্রবেশ করেছো? তোমাকে কতবার বলছি কথা বলছো না কেন? তখনই আমি মেয়েটাকে জড়িয়ে ধরি। পানিটা আবার বন্ধ করলো কে? মনে হয় কেউ শয়তানি করে বন্ধ করে দিয়েছে। একটু আগে তো আবির মনে হয় ওয়াশরুমে গিয়েছে। ও তো চিল্লাচিল্লি করবে, গিয়ে মোটরটা চালু করে দেই। বুঝতে পারলাম যাকে জড়িয়ে ধরে আছি সে একটা মেয়ে মানুষ। আমি ওয়াশরুমের পাশেই আছি। তখন মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে নিজে সরে যাবে। ঠিক তখনই আমি মেয়েটাকে সাথে করে নিয়ে ওয়াশরুমের ভিতরে পড়ে যাই। মেয়েটা আমার গায়ের ওপর। ঠিক তখনই পানির ট্যাপ থেকে আস্তে আস্তে পানি পড়তে লাগলো, আর আমার চোখে এসে পড়তে লাগলো। চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে আর কেউ না, নীলা। বদমাইশ লুচ্চা ছেলে একটা, আমাকে জড়িয়ে ধরেছিস, এখন আমাকে বিচিয়েও ফেলেছিস। এক মিনিট, তুমি আমাকে থাপ্পড় মেরেছ, আবার আমার রুমে এসেছো, আবার আমাকে নিজে বাহুবন্ধনে রেখেছো, এরপর বলছো আমি করেছি সব? শয়তান ছেলে, ছাড় বলছি। আমি তো তোমাকে এত সহজে ছাড়বো না সুন্দরী। তুমি এখানে এসেছো কেন? বলবো না ফাজিল একটা, তোকে সাহায্য করার জন্য এই জন্য এসেছি। তাই নাকি? তাহলে তো এখন নিজেই সাহায্য হয়ে গেলে। দেখো নিজের কি অবস্থা। আমি ওকে ধাক্কা দিয়ে যখন পড়তে যাব তখন দরজার সাথে একটা টোকা লাগে। এরপর মাথাটা নিচু করে আবার ওর ঠোঁটের সাথে ঠোঁট এক হয়ে যায়। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, তাই 5 মিনিট পর আমাদের যেন হুঁশ ছিল না, হারিয়ে গিয়েছিলাম অন্য জগতে। আমি কল্পনা করতেও পারিনি এমন কিছু হবে। আমি তো লজ্জায় ওখান থেকে বের হব, ঠিক তখনই দেখলাম আমার জামার একটি অংশ আবিরের হাতের আংটির সাথে লেগে আছে। কি যে একটা রোমান্টিক সিন হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার মানে নীলা এসব কিছু করতে গিয়ে এখন নিজেই ধরা খেয়েছে। যেহেতু সব কিছু ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে, কিন্তু আমার কাছে খুবই রোমান্টিক লেগেছে। এসবের মধ্যে হঠাৎ করে ভাবি রুমের ভিতরে প্রবেশ করে। আর আবির, এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? কথাটা বলে আমি ভিতরে প্রবেশ করে দেখি নীলা আর আবির, তারা দুজন একসাথে। নীলার জামা কাপড় একদম ভিজে আছে ভাবির ওয়াশরুমে। ভাবি তো আমাদের এমন দুজনের অবস্থা দেখে আমাদের দুজনকে ভুল বুঝলো আর বলে উঠলো, নীলা, এসব কি করছিস তুই? ও তোর থেকে বয়সে ছোট, আমি তোর থেকে এসব আশা করিনি। আপু, তুমি যে ভাবছো তা সঠিক না। এগুলো সম্পূর্ণভাবে ভুল। তুমি যা দেখেছো তা একদমই সঠিক না। মানে এগুলো সব উল্টো, তুমি ভুল বুঝছো। এসব কিছু নিজের চোখে দেখার পর ভুল বলতেছিস? ঠিক আছে, সমস্যা নেই। আমি তো মনে মনে আরও খুশি। আরও ভেবেছিলাম যে নীলা কখনোই মেনে নেবে না, কিন্তু এইভাবে দুজনে মেনে নেবে ভাবতে পারিনি। আপু কথাটা বলে ওখান থেকে সোজা নিচে চলে আসে। আমি তো হাঁ হয়ে তাকিয়ে রইলাম। আপুকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপু একটা কথাও শুনলো না। ভাবি তুমি যা ভাবছো তা না, সম্পূর্ণ এগুলো ভুয়া, এগুলো সব ভিত্তিহীন, এগুলো সঠিক না, তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। ভাবি কোনো কথাই না শুনে ওখান থেকে চলে যেতে লাগলো। তখন নীলা কান্না করে বলে ওঠে, ফাজিল ছেলে, সব কিছু তোর জন্য হয়েছে। তুই যদি এমনটা না করতি তাহলে কখনোই হতো না। বারে এখন দেখি উল্টো সব দোষ আমার। সব কিছু করেছেন আপনি আর দোষ দিচ্ছেন আমার। আপনাকে কে বলেছে এসব করতে? করবো না তো কি করবো? তুই আমাকে বুড়ি বলেছিস কেন? পেতনি বলেছিস কেন? অপমান করেছিস কেন? আপনি কি বাচ্চা আর এখনো রুমের মধ্যে দাঁড়িয়ে আছেন? যান নিচে যান।
ফাজিল ছেলে, এখানে আমি বসে থাকার জন্য আসিনি। কথাটা বলে আমি চলে যেতে লাগলাম। আর একটু আগেই যা ঘটেছে তা নিজের মনেই ভাবছি, আর শুধু শুধু নিজের মাথায় নিজেই বাড়ি দিচ্ছি। নিজের মাথা নিজেই চুলকাচ্ছে, তাই আমি নিচে আসলাম। নিচে এসে রেডি হয়ে এসেছি। আমাকে দেখে ভাবি মুচকি হাসি দিতে লাগলো। আমি লজ্জায় কিছু বলতে পারছি না। ভাবির সামনে গিয়ে বললাম, ভাবি, একটু আগে যা দেখেছো তা কিন্তু সম্পূর্ণ ভুল। এগুলো কিন্তু কিছুই হয়নি, সত্যি বলছি। আমাকে বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। এখন তুই এগুলো নিয়ে ভাবিস না, তোদের খাবার দিচ্ছি। নিজের মাথা নিজে চুলকাচ্ছি, কি আর বলবো। বসে খাবার খেতে বসলাম। তখন কিছুক্ষণ পর দেখলাম নীলা আমার সামনে বসলো। ওর মুখটা লজ্জায় লাল হয়ে আছে। আমাদের দুজনের এভাবে চুপ থাকা দেখে ভাইয়া এসে বলে ওঠে, কিরে দুজন দেখি এখন চুপচাপ? ওই সময় তো দেখলাম দুজনে সাপে নেউলের মতো ঝগড়া করছিলে, এখন হঠাৎ করে চুপচাপ মানে? আরে এসব তুমি বুঝবে না, এগুলো একটা বোঝার মতো যে সময় থাকে ওটা তুমি পার করে এসেছো, এখন বুড়ো হয়ে গেছো। হালকার উপরে তুমিও দেখি আমাকে অপমান করে দিচ্ছ। আমরা বসে খাচ্ছিলাম, ঠিক তখনই পা দিয়ে খোঁচা দিতে লাগলো। আমার পিচ্ছি বইটা মিমি খোঁচা আমাকে দিয়ে বলে, কি চাচ্ছু? বারবার তুমি আন্টির দিকে এভাবে চোখে তাকাচ্ছ কেন? একবারে সবার সামনে কথাটা বলল। নীলা তো লজ্জায় মাথা নিচু করে রইল, আর মনে মনে আমাকে মনে হচ্ছে গালি দিচ্ছে। আর ভাইয়া আর ভাবি দুজন হাসতে লাগলো। আর ওর উদ্দেশ্যে বলে ওঠে, মিমি, তুই বেশি পাকা হয়ে গিয়েছিস। খাবার খেয়ে প্রাইভেট আছে, যাবি? আবির, খাবারটা খেয়ে রেডি হয়ে নে, নীলাকে সাথে করে তোকে ওদের বাসায় যেতে হবে। কি? আমি এই বইটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না। কি বললি তুই? ফাজিল বদমাইশ ছেলে, আমাকে তুই আবারও করে বললি? তবে রে, আজকে তোকে মেরে কিন্তু কিমা বানিয়ে ফেলবো। তখন ভাবি বলে ওঠে, ওই চুপ করবি? তোরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে, দুজন একসাথে যাবি। কিন্তু ভাবি। আমিও যেতে চাই না এই ফাজিল ছেলেটার সাথে। শুধু ভাবি বলেছে বলে তার জন্য যাচ্ছি, না হলে যেতামই না। কথাটা বলে উপরে গেলাম রেডি হওয়ার জন্য। রেডি হয়ে আমি নিচে অপেক্ষা করছি, কিন্তু মহারানীর আসার এখনও কোনো খবরই নেই। আমিও যেতাম না, আপু এমন করে না বলুন। এমন পিচ্চি ছেলের সাথে যাওয়ার ইচ্ছে নেই। আর হ্যাঁ, আমার বডিগার্ড হলে ঠিক হবে। রেডি হয়ে আছি, নিচে আসতে লাগলাম। তখনই দেখলাম ফাজিলটা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। নিজের থেকে বয়সে সিনিয়র মেয়ের দিকে এভাবে তাকাতে লজ্জা লাগে না ওর? আমি তো একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছি। নীলাকে যে এক অপরূপ সুন্দর লাগছে। সাদা জামাতে যেন ওকে সাদা পরীর মতো লাগছে। বদমাইশ ছেলেটা এইভাবে তাকিয়ে আছে কেন বুঝলাম না। পিচ্চি ছেলে হলে কি হবে, রোম্যান্টিক আছে। নীলার আমরা দুজন গাড়িতে উঠে বসি। নীলা আপুকে অসম্ভব সুন্দর লাগছিল। আমি তো একদৃষ্টিতে তাকিয়েছিলাম। সুন্দর হলে কি হবে, শুধু একটু ঝগড়াটে। অনেকক্ষণ ধরে দেখছি আপনি শুধু আমার দিকে তাকিয়ে আছেন, আপনার মতলবটা কি শুনি? আমার আবার কি মতলব হবে শুনি? আমি তো কিছু করি নাই। অনেকক্ষণ ধরেই দেখতেছি আমার দিকে কেমন যেন তাকিয়ে আছেন। আসলে ভয় হয়, আপনি তো একটা পেতনি। কখন যদি আমাকে গলা টিপে মেরে ফেলেন তার ভয়। আপনি না একটা শয়তান, আমার সাথে কোনো কথাই বলবো না। বেআইন সাহেবকে ভালোই লাগিয়ে দিলাম। এখন কেমন চুপচাপ বসে আছে যেন একটা শান্ত বাচ্চার মতো। কিন্তু এই বাচ্চার ভেতরে কত কিছু লুকিয়ে আছে আমি ভালোই জানি। গাড়ির মধ্যে আর কোনো কথাই বললাম না, আমি চুপ করে রইলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। নীলা ঘুমন্ত অবস্থায় তার মাথা আমার কাঁধে রাখে। আমি ধীরে ধীরে আমার বেআইন সাহেবের প্রেমে পড়ে যাচ্ছি। আসলে সিনিয়র মেয়েগুলো এত মায়াবী হয় কেন জানি না। কখন যে ভাবিদের বাসায় পৌঁছে গেছি নিজেও যায় না। গাড়ি থেকে নেমে আমি আর নীলা দুজন বাসার ভিতরে প্রবেশ করি। আমাকে দেখে ভাবির আব্বু আম্মু সবাই খুশি হয়। এরপর আমাকে আর নীলা দুজনকে ভিতরে নিয়ে যায়। আব্বু আম্মু এটা কি শুরু করেছে? ওরা ছেলেটাকে নিয়ে কি শুরু করলো? আমি যেন তাদের ঘরের কোনো কিছুই না। আমাকে কিছু জিজ্ঞেস করছে না, শুধু ছেলেটাকে জিজ্ঞেস করছে। এখন তো প্রচুর হিংসে হচ্ছে আমার। আমি অনেক দিন পর ভাবিদের বাসায় এসেছি, তাই আমাকে নিয়ে সবাই মেতে আছে। আমাকে নিয়ে আন্টি বলে, আরে বাবা, আজ কতদিন পর তুমি আমাদের বাসায় এসেছো। সেই ছোটবেলায় তুমি এসেছো, এরপর আর একবারও তোমার আসা হয়নি। আসলে আন্টি পড়ালেখার কারণে এরপর হচ্ছে কি ভাবির জন্য আসা হয় না। আমি তো কতবার বলেছিলাম যে তোকে সাথে করে নিয়ে আসার জন্য, কিন্তু ও তোমাকে নিয়ে আসেনি কেন জানি না। শুধু মনে হয় তোমার পড়াশোনার সমস্যা হবে বলে, তার জন্য।
হয়তোবা ভাবি আমাকে নিয়ে অনেক চিন্তা করে, তাই। আজ কত বছর পর তুমি আমাদের বাসায় এসেছো। ভালো করে না খাইয়ে তোমাকে ছাড়বো না, আর বেশ কিছুদিন আমাদের এখানে থাকবে। আমি কিছু বললাম না, মাথাটা নাড়ালাম। আমি মুচকি হাসি দিলাম আর হাসি মুখে সবার সাথে কথা বলছি। তখন আন্টি বলে ওঠে, নীলাও কিছুদিন হলো পড়াশোনা শেষ করে লন্ডন থেকে দেশে এসেছে। তুমি তো আমাদের এখানে নতুন এসেছো, তাই তুমি আমাদের এখানে আশেপাশে ঘুরে সব কিছু দেখো। আর নীলা তোমাকে সব কিছু আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবে। নীলামা, যা, ওকে একটু তোর রুমটা দে। ওকে বেশ কিছুদিন তোর রুমেই থাকতে দে। মানে আম্মু, তুমি কি বলছো এসব? আমি আমার রুমে ওকে দেবো কেন? হ্যাঁ, ও তোর রুমেই থাকবে। কেন, কি হয়েছে? আমি আমার রুম ওকে দিতে যাবো কেন? আমাদের এতগুলো গেস্ট রুম আছে, ও ওগুলোর থেকে একটা থাকুক না। না, ও তোর রুমে থাকবে, আর ওটা সুন্দর করে গুছিয়ে রাখ। আমি কারোর মতো গরুর মতো ঘুমাই না যে আমার রুম অগোছালো থাকবে। কথাটা যে আমাকে বলেছে আমি বেশ বুঝতে পেরেছি। তার আর মনে মনে তো অনেক খুশি যে নীলার রুমটা আমি নিজের দখল করব। আমার সাথে পাঙ্গা নেওয়া না, এখন বুঝতে পারবে। শুধু শুধু আমার রুমটা দিয়ে দাও, এটা কি একদমই আম্মুর উচিত হয়েছে? কি আর করার, বাধ্য হয়ে নিজের রুমটা ছেড়ে দিতে হচ্ছে। রুমের ভিতরে গিয়ে আবিরকে রুমটা দেখিয়ে দিলাম। রুমের ভিতরে প্রবেশ করে দেখি, বাহ, রুমটা তো অনেক সুন্দর আর অনেক বড়। দেখে মনে হচ্ছে যে রুমটা অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো, আর অনেক দামি জিনিস। বাসার মধ্যে দামি জিনিস থাকবে কেন? কারণ নীলার বাবা যে এখানে সব থেকে বড় ব্যবসায়ী, তাই আছে। তাই বাড়িটা যেমন সাজিয়েছে তেমন। বাবার একমাত্র ছোট রাজকন্যা, তাই নিজের পছন্দ অনুযায়ী তো নেবেই। ঢংটা একটু বেশি করে দেখলাম। সামনে একটা টেডিটা ধরে জড়িয়ে ধরলাম। এই, এখানে কিন্তু হাত লাগাবে না বলে দিলাম। আর আমার জিনিস না বলে, অনুমতি না নিয়ে ধরবেন না। ধরবো, ফেলবো, এরপর ইচ্ছে হলে লাথি মারবো, তাতে আপনার কি শুনি? আমি সামনে এসেই শার্টের কলারটা চেপে ধরে বললাম, দিব নাকি একটা ঘুষি তাহলে? আন্টি দেখেন, আপনার মেয়ে আমার সাথে কি করছে। কথাটা বলতে নীলা আমাকে ছেড়ে দেয়। এরপর মনে মনে বেশ কয়েকটি গালি দিয়ে ওখান থেকে চলে যেতে লাগলো। মহা বদমাইশ, খাটাস একটা। বাড়িতে প্রবেশ করেই আম্মুর ফেভারিট হয়ে গেছে। আর আম্মু সত্যি কি আমার নাকি ওর বুঝলাম না। আমার সাপোর্ট না করে ওর করছে। আমার রুমটা ওকে দিয়ে দিল। কেমন লাগে? 14 গোষ্ঠীর নাম ভুলে এই যে নীলার নামটাই মনে থাকবে। শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ছাদে দাঁড়িয়ে আছি, তখনই পেছন থেকে আমার বান্ধবী ফারজানা ডাক দিয়ে উঠে বলে, কি রে দোস্ত, কেমন আছিস? আর কখন আসছিস? এই তো দুপুরে এসেছি। আর হ্যাঁ, ভার্সিটিতে তোর বোনের সাথে দেখা হয়েছিল। এনে তোর বইগুলো। শুনলাম তুই নাকি তোর বেআইন সাহেবকে নিয়ে এসছিস সাথে করে, আবার বয়সে জুনিয়র। কিন্তু জুনিয়র হলে কি হয়েছে, দেখতে নাকি হেব্বি হট ছেলে। আই ফাজে, ও পিচ্ছি, ওর সাথে আমার কথা বলে কেউ? কেন, তোর মনে হচ্ছে চলছে? তুই আবার প্রেমে পড়লি নাকি? জুনিয়র হয়েছে তো কি হয়েছে, জুনিয়র ছেলের সাথে কি প্রেম করা যায় না? আরে তুইও না, যা শুরু করে দিয়েছিস। ঘুমিয়েছিলাম, শরীরটা ক্লান্ত ছিল। তখন হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে বিকেলে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফোনটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, কিরে হারামজাদা, মনে হচ্ছে আমাদেরকে ভুলে গিয়েছিস। আর শুনলাম তোর নাকি বেআইন সাহেব এসেছে, এটা কি সত্য নাকি? যা শুনছিস তা অবশ্যই সত্য, কিন্তু বিষয়টা একটু গোলমাল আছে। আরে শালা, গোলমাল আছে মানে? তোর কথার মাথা আগা কিছুই বুঝতে পারছি না আমি। তোর কিছু বোঝা লাগবে না, বোঝার মতো তোর বয়স হয়নি। আরে আগে তো সব কিছু বলবি, না হলে বুঝবো কি করে শুনি। ওই দিন ভার্সিটির মধ্যে যে মেয়েটার সাথে আমার ধাক্কা লাগে আর ঝগড়া হয়, সেই মেয়েটাই হচ্ছে আমার বেআইন সাহেব। আর শুধু বেআইন না, ফাজিল দুষ্টু একটা বেআইন। বাহ, তলে তলে এত দূর চলে গিয়েছিস। এখন আমরা বললেই মনে হয় তোমার কাছে হরতাল। আরে না, এমনিতে ঠিক আছে, সুন্দরী, কিন্তু একটু ঝগড়াটে টাইপের। আরে ঝগড়াটে মেয়ে হলেই তো ভালো, প্রচুর পরিমাণ তোকে ভালোবাসবে। এমন মেয়েকে পটিয়ে নিতে পারলে জীবনে আর কি চাই। থুশালা, কী সব বলছিস তুই? ও আমার থেকে সিনিয়র। আরে ভাই, তুই বুঝতে পারছিস না, সিনিয়র মেয়েরাই তো আসল প্রেম। সিনিয়র জুনিয়র তফাৎ নাই, প্রেমে কোথাও বাধা নাই। প্রেম যদি খাঁটি হয়, সিনিয়র মেয়েও রাজি হয়। উরি বাবা, তুই আবার কবে থেকে কবি হয়ে গেলি রে? তুই শালা অসুখ বলে লাভ কি?
তুই তো একবারও আমাকে বুঝিয়ে দিলি না যে কিভাবে প্রপোজ করব আমি শ্রাবণীকে। শালা তুই একটা স্বার্থপর বন্ধু একটা আমার। আজব ভালোবাসা তোর মধ্যে। তুই নিজেকে তোর সামনে উপস্থাপন কর যে তুই ওকে কতটা ভালোবাসিস। হয়েছে, এখন আর নাটক করার দরকার নেই। রাতের সাথে আরও কিছু সময় কথা বললাম। এরপর ফোনটা কেটে দিয়ে আমি ছাদের উপর গেলাম। ভালো লাগছিল না ছাদ ছাড়া। তখনই দেখলাম পেছনে থেকে দুটো মেয়ে গল্প করছে। আমাকে ছাদে উঠতে দেখে তখনই একটা মেয়ে আমার সামনে এগিয়ে এসে বলে, এখানে গল্পের দৃশ্য রাহাতের ঘরে চলে যায়। রাতে শুয়ে আছি আর মনে মনে শুধু শ্রাবণীর কথাই ভাবছি। ভাবলাম আর দেরি করব না, যেহেতু আবির সব কিছু খুলে বলে দিয়েছে শ্রাবণীকে, তাই দেরি করলে নিজেরই লস। তাই আমি ফোনটা বের করে শ্রাবণীকে একটা কল করলাম। ফোনটা রিসিভ করে শ্রাবণী উপাস থেকে বলে ওঠে, কি ব্যাপার, এত রাতে হঠাৎ করে আমার কথা মনে পড়লো তোর? কেন, আমি কি তোকে কল করতে পারি না? হ্যাঁ পারিস তো, অবশ্যই পারিস, কেন পারবি না? তুই তো কখনো আমাকে কল করে খোঁজ খবর নিস না, তাই হঠাৎ করে কল করেছিস দেখে বেশ অবাক হচ্ছি। আসলে তোর কথা মনে পড়ছে অনেক, তাই কল করলাম। তাই নাকি? এভাবে তো কখনো পার্সোনালভাবে কল করে খোঁজ খবর নিসনি। আজকে হঠাৎ করে এমন কি হলো যে আমার খোঁজ খবর নিচ্ছিস? সত্যি করে বল তো, টাকা লাগবে নাকি? কত লাগবে বল? মাঝে মধ্যে শ্রাবণীর কাছে টাকা ধার চাই, তাই টাকা শ্রাবণী দেয় আমাকে, কিন্তু আজকে যে ওর কাছে অন্য কিছু চাই। কি রে, এভাবে চুপ করে রয়ে লিখছে, কোনো কথা বলছিস না তুই? আসলে কি বলবো তোকে, একটা কথা বলতাম কিন্তু তুই তো অন্য কিছু ভাবছিস, তাই কিছু বলতে পারছি না। কি বলতে চাস একটু খুলে বললেই তো হয়, এমন করে বললে কিভাবে বুঝবো? ভয় হচ্ছে খুব, যদি তুই না করে দিস তার ভয়ে বলতে পারছি না, আর সম্পর্কটাও নষ্ট করতে আমি চাচ্ছি না। আরে পোকার ছেলে, কি চাস সেটা বললেই তো হয়, হলে তো আমি তোকে দিতে পারি। এভাবে আর লজ্জা পাওয়ার কি আছে শুনি? আমি তোর মনটা চাই। আমি তোকে ভালোবেসে ফেলেছি শ্রাবণী, নিজের চাইতে বেশি। শ্রাবণী একদম চুপ, নিস্তব্ধ, কোনো কথা নেই ওর মুখ থেকে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? না, পাগলের মতো বকতেছিস, প্র্যাঙ্ক করছিস না তো? কথাটা শুনে খুব রাগ হলো, তাই ফোনটা কেটে দিলাম। এত সিরিয়াস জিনিসের মধ্যেও যদি এমন কথা বলে তাহলে কেমন লাগে আপনারাই বলুন। ওকে ভালোবাসি কথাটা বলতে এতদিন ভয় পেয়েছিলাম, কিন্তু আবির সাহস জুগিয়েছে, তাই তো ভালোবাসার কথাটা বলেছে। এখনও বলছে আমি নাকি প্র্যাঙ্ক করছি, তাই রাগ করে ফোনটা কেটে দিই। প্রায় দীর্ঘ কিছুক্ষণ পরে আবার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করলাম। ফোনটা কেটে দিলি কেন তুই? আরে না, এমনি কেটে গিয়েছে, আর ওই সময় প্র্যাঙ্ক করছিলাম তাই। তাই নাকি? কথাটা বলাতে রাগ করেছিস বুঝি? রাগ করব কেন? আমি কি কারো কিছু হই নাকি যে আমি রাগ করব? ও মা, তাই নাকি? তাহলে কিছু হলে বুঝি রাগ করে, না হলে রাগ করে না? তোর যা ভালো মনে হয়। সত্যি কি ভালোবাসিস? জানি না তো। মেয়ে মানুষের মতো এমন অভিনয় করছিস কেন? ঠিক করে কথা বললেই তো হয়। আমি কেন মেয়ে মানুষের মতো এমন কথা বলবো? বরঞ্চ তুই নিজে বুঝেও না বোঝার ভান ধরছিস, তাই আমি কিছু বলতেও চাই না। যে বুঝেও না বোঝার মতো করে তার সাথে কি আর বলবো বল? আসলে সত্যি বলতে তোকে আমি অনেক ভীষণ ভালোবাসি, কিন্তু কখনো শুধু বন্ধুত্বের কারণে বলতে পারিনি। যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আমি তোকে ভালোবাসি, আর আমি জানি তুই আমাকে ভালোবাসিস। কথাটা অনেক আগে আমাকে আবির জানিয়েছিল, কিন্তু তোর মুখ দেখে কথাটা শুনতে চাই, তাই আমি কখনো মুখ ফুটে তোকে বলিনি। আবির সব কিছুই জানে, আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে ভালোবাসিস, সেটাও আমি জানি, কিন্তু কখনো তোকে কথাটা বলিনি। কারণটা আমি চেয়েছিলাম তুই আমাকে প্রপোজ কর, কিন্তু তুই হাঁদারাম, ভয়ে তো আমার সামনে কিছু বলিস না। আমিও শুধু সম্পর্কের জন্য কিছু বলতে পারি না। আমি চাই না আমার একটা কথাই আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরুক। হারামজাদা আবিরকে কতগুলো গালি দিয়েছি তার কোনো ঠিক নেই, কারণ ওই শালার জন্য এতদিন ধরে আমি বসে রয়েছি।
আমাকে এত যে ভালোবাসে শ্রাবণী, এই কথাটা একটিবারও যদি বলতো তাহলে কি আমি ভয় পেয়ে এভাবে খিচ মেরে বসে থাকতাম? শালা বন্ধু না, ও একটা আমার হারামি, জীবনের শত্রু। এখানে দৃশ্য আবার ছাদে আবিরের কাছে ফিরে আসে। বুঝতে পারলাম ছাদের উপর যারা দাঁড়িয়ে আছে পাশের মেয়েটা নীলার বান্ধবী। তখন বান্ধবীকে সালাম দিলাম। তখন বান্ধবী আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে মুখটা আলতো করে ছুঁয়ে বলে ওঠে, বাহ নীলা, তোর তো জুনিয়র বেআইন তো অনেক কিউট রে। আমি তো ক্রাশ খেলাম। ইস, জুনিয়র হলে কি হয়েছে, দেখতে হেব্বি রোম্যান্টিক। আর আমার তো প্রথম দেখাই ভালো লেগে গিয়েছে। আপু আপনি কি সত্যি বলতেছেন? লজ্জা লাগছে আমার। ও মা, তাই নাকি? তোমার আবার লজ্জা আছে নাকি? তোমাকে দেখে তো মনে হয় না। তোমাকে দেখে তো মনে হয় তুমি একটা লুচ্চু, আর সুযোগ দিলে যে কোনো মেয়েকেই পটিয়ে দিতে পারবে তুমি। আমি তো সামনে থাকা নীলার বান্ধবীর কথা শুনে লজ্জা একদম দাঁড়িয়ে গেলাম। নীলা ওকে বলে ওঠে, ফারজানা, কী সব বলছিস ওকে তুই? ও তোর থেকে কত বয়সে ছোট, আমাদের জুনিয়র। ওকে এসব বলা তোর একদমই উচিত ছিল না। আরে আজব তো, জুনিয়র হয়েছে তাতে কি? কিন্তু আমার তো ওকে ভালো লেগেছে। তোর জুনিয়র তাতে কি? কথাটা বলে ফারজানা আবিরের হাতটা চেপে ধরে। আমার যেন মনের ভেতরে কেমন অন্যরকম একটা হিংসের জন্ম নিতে লাগলো। আমার কেন জানি না আর সহ্য হচ্ছে না আবির কীভাবে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করতে দেখে। আমি আবিরের কাছে কি একটা ধমক দিয়ে বলি, এই তুমি এখানে ছাদে কি করছো? যাও নিজের রুমে যাও। আরে দেখছেন না সিনিয়র আপুর সাথে একটু কথা বলছি, আপনার বান্ধবীর সাথে কথা বলছি তো কি হয়েছে? আর ছাদের মধ্যে আপনি একা আসতে পারবেন নাকি? এইটা আমার ছাদ, তাই আমি এখানে একাই আসতে পারবো। এবার সে আমার বাগান আছে, আমি চাই না আমার বাগানের মধ্যে কেউ উঠে শুধু শুধু আমার গাছগুলোকে নষ্ট করুক। তাই নাকি? দেখি তো, সামনে তাকিয়ে দেখি অনেকগুলো ফুল গাছ লাগানো আছে। অনেক সুন্দর সুন্দর নানা ধরনের ফুল ফুটে আছে। ফুলের সুবাসে পুরো ছাদটা যেন মুখরিত হয়ে যাচ্ছে। তখন ফারজানা আমার হাতটা ধরে সামনে বাগানে নিয়ে যায়। তাহলে বেআইন সাহেব, আপনার নামটা হচ্ছে আবির? তাহলে দেখি তো আপনার ফোনটা, নাম্বারটা, ফেসবুক আইডি সব কিছুতে অ্যাড হতে হবে। রাতে কল দেব আর কথা বলবো। বেআইন একটা মাত্র, তার উপর আবার এত কিউট, না বললে চলে নাকি? আমার হাত থেকে ফারজানা ফোনটা নিবে, ঠিক তখনই আমার হাত থেকে ফোনটা নীলা নিয়ে বলে ওঠে, তোর কি শুরু করে দিয়েছিস? আর আবির, তোমাকে বলেছি আমার শরীরটা এখন কিন্তু রেগে একদম ফুলে আছে। যদি না যাও তাহলে কিন্তু। নীলা কেমন জানি না রেগে টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। আমি যে এখন কি বলবো তাও বলার মতো সাহস হচ্ছে না, তাই আমি নিচে নেমে চলে আসলাম। হাজারা, এসব তুই কী শুরু করলি বলতো? আবিরের সাথে এমন কেন করছিস তুই? ফোন নাম্বার কেন চাচ্ছিস? আর ওর ফোনটা এখন আমার হাতে, দেখি কোথা থেকে নিস। বুঝি ভাই বুঝি, এগুলো সব প্রেমের চক্কর। নিজের বেআইয়ের প্রেমে মনে হয় পড়ে গিয়েছে। আহারে, আমাদের সুন্দরী আপুটা এখন তার জুনিয়র বেআইয়ের প্রেমে পড়েছে। আরে কী সব বলছিস তুই? পাগলের মতো, এমন কিছুই না, যা ভাবছিস সম্পূর্ণ ভুল ভাবছিস। আমি যা বলছি তাই সত্যি। আমার মনে হয় তুই সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস। একটু ভেবেচিন্তে কথা বলিস। আমি চুপ করে রইলাম, কোনো কথাই বলছি না। আসলে কি সত্যি আমি আবিরের প্রেমে পড়ে গিয়েছি? ওকে কি সত্যিই ভালোবেসে ফেলেছি? তোর এসব কী ভাবছি? কথাটা বলেই আমি নিচে আসলাম। বিকেলে বসে আছি চুপচাপ, তখন আমাকে এইভাবে বসে থাকতে দেখে আন্টি আমার উদ্দেশ্যে বলে ওঠে, আর এখানে বসে আছি শুধু শুধু। আর নীলা কোথায়? নীলা, তুই একটু যা তো। আবির, আবির বাবাকে একটু তো আমাদের শহরটা ঘুরিয়ে নিয়ে আয়। নীলা উপর থেকে বলছে, রেডি হয়ে আসছে। কথাটা বলে উপরে কী জানি করছে। আমি নিচে ওর জন্য অপেক্ষা করছি। দীর্ঘ 1 ঘন্টা পর নীলা সেজে গুজে আসছে। ওকে দেখতে হেব্বি সুন্দর লাগছিল, যে কোনো ছেলে ক্রাশ খেতে বাধ্য হবে। আমি তো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। তখন নীলা বলে, কি হয়েছে? এভাবে হ্যাবলাকান্তের মতো এভাবে আপনি তাকিয়ে আছেন কেন? কই কিছু না তো। কথাটা বলে মাথা নিচু করে নিলাম। ওই সময় কথা বলছিল ফারজানার সাথে, এখন মনে হয় আমার সামনে নাটক করছে। আবির এখন কোনো কথাই বলছে না, চুপ করে আছে। ওর যেন মুখ থেকে কথাই বের হচ্ছে না, এক দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে আছে, ফাজিল একটা। আর ওই সময় শুধু কেমন জানি না ফারজানার সাথে গা ঘেঁষে কথা বলছিল। কেন জানি না নিজের প্রতি আমার রাগ হচ্ছিল, একটু জেলাস ফিলও হচ্ছিল, কিন্তু কেন সেটা জানি না। আমি কি ধীরে ধীরে আবিরের প্রতি দুর্বল হয়ে গেলাম? না, সেটা কি করে হয়? ও তো আমার থেকে জুনিয়র, আমি ওর প্রেমে কী করে পড়তে পারি?
এইসবই ভাবছিলাম, তখন হঠাৎ করেই আবির নিজেই আমার সামনে বলে ওঠে, কি হলো? তুমি আবার কোন দিকে তাকিয়ে আছো? যাবে না নাকি বিয়ান সাহেবা? তখন নীলা বলে ওঠে, ও চলো তাহলে আমরা একটু বাইরে গিয়ে হেঁটে আসি। কথাটা বলেই আমি আর আবির দুইজনে হাঁটতে লাগলাম পাশাপাশি। তখন আমাদের সামনে অন্যরকম বাতাস, আমি যেন অন্য একটা জগতে হারিয়ে যাচ্ছি। কেন জানি না আবিরের সাথে আমার হাঁটতে এতটা ভালো লাগছে, নিজেও জানি না। সামনে দেখলাম আইসক্রিম, তখন আমি আবিরের উদ্দেশ্যে বলি, ওখানে আইসক্রিম আছে, চলো আমরা ওখান থেকে আইসক্রিম খাই। আমি যেন বাধ্য ছেলের মতো নীলার সাথে যেতে লাগলাম। নীলাকে একটা আইসক্রিম কিনে দিলাম। নীলা আইসক্রিম খাচ্ছে একদম বাচ্চাদের মতো। আমি ওর দিকে তাকিয়ে আছি। ও যে আমার বয়সে বড় কোনোভাবে মনেই হচ্ছে না, মনে হচ্ছে পিচ্ছি একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীলা বলে ওঠে, কি হয়েছে, এভাবে তাকিয়ে রয়েছো কেন, সমস্যা নাকি? কই না তো, এমনি। তখন আমি ওর নাকের সামনে একটু আইসক্রিম লেগেছিল, আমি আইসক্রিমটা একটু সরিয়ে দিলাম। তখন নীলা আবার বলে ওঠে, আরে আমি তো পার্স নিয়ে আসতেই ভুলে গিয়েছি, ওখানে টিস্যু ছিল, সামনে থেকে একটু টিস্যু এনে দেবে প্লিজ। বেয়ান সাহেবের কথা তো শুনতেই হবে, কী আর করার আছে। বেয়ান সাহেবকে সাথে করে নিয়ে এসেছি। এরপর থেকে বড় কথা হচ্ছে বেয়ান সাহেব আমার যে সিনিয়র। ভ্রুজ কুচকে আমি আবিরের দিকে তাকালাম, ও তখন আমার চাউনি দেখে বয়ে ওখান থেকে সোজা চলে গেল সামনের দোকানে। আমি দাঁড়িয়ে চকলেট খাচ্ছি, আর আমি যেন আস্তে আস্তে ধীরে ধীরে কেন জানি না আবিরকে ভালোবেসে ফেলেছি। আমি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, তখন কোথা থেকে কিছু ছেলে আমার সামনে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি ম্যাডাম একা একা আইসক্রিম খাচ্ছেন? একা কেন? আর সাথে কেউ নাই নাকি? না থাকলে আমাদেরকে নিতে পারেন। দেখো তো সুন্দরী একটা মেয়ে একা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, ওকে দেখে তো আমার ভালো লাগে গিয়েছে। কি করব বল তোর ভাইয়া? তো এই প্রথমে কাউকে মন দিয়ে নিয়েছে রে। তাহলে সবাইকে মিষ্টি খাওয়াই, মিষ্টি। আর যাই বলিস, কিন্তু ওকে হ্যাপি লাগছে দেখছে। আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। আচ্ছা কি ম্যাডাম যাবেন নাকি? সমস্যা নেই, সব কিছু আমি দিব। আপনারা কারা? এমন অসভ্যতা করছেন এখানে দাঁড়িয়ে? আপনারা জানেন আমি কে? আমার সাথে এমন বাজেভাবে কথা বলার আপনাদের সাহস কী করে হয়েছে? অসভ্য লম্পট ছেলে কোথাকার! তোমাদের বাসায় কি মা বোন নেই যে তোরা রাস্তাঘাটে মেয়ে দেখলেই এমন উত্ত্যক্ত করছিস? ছেলেগুলো কথাটা বলে আমার হাতটা চেপে ধরে। আমি কথাটা বলতেই ছেলেটা রেগে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিন্তু দেখো, আমি সবাইকে যেমন ছেড়ে ফেলেই দিই, তোকে ফেলবো না। তোকে আমি রানী করে রাখতে চাই। আমার রাজ্যের রানী হয়ে থাকবি তুই সব সময়। কি বলিস তোরা? হ্যাঁ। তখন আমার মাথাটা এত পর্যন্ত গরম হয়ে যায় যে আমি ঠাস করে ছেলেটার গালে একটা থাপ্পড় বসিয়ে দিই। তখন ছেলেটা রেগে গিয়ে আমার হাতটা ধরে আমাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যেতে লাগলো। আর আমি চিৎকার করে সবাইকে বাঁচানোর উদ্দেশ্যে বলছিলাম, আবিরকে দেখছি না। আমি চিৎকার করছি কিন্তু কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসছিল না। আমি নীলার জন্য টিস্যু এনে যখন আইসক্রিমের দোকানের সামনে যাই, তখন দেখে নীলা নেই। তখনই দেখলাম নীলার চিৎকার। কয়েকটা লোক নীলার মুখটা চেপে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখার পর আমি দৌড়ে সামনে গেলাম। আমাকে সামনে দেখে ছেলেগুলো আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, আবার তুই নায়কের মতো আমাদের সামনে এসেছিস? কিরে, কোথা থেকে এসেছিস তুই? মহল্লাতেও তোকে কখনো আর দেখি নাই। আর এটা তো আমার জিনিস, এখানে কেন শুধু শুধু এসেছিস? নিজের জীবনটা নিতে না কি? কিরে, নায়ক সাজা হচ্ছে হলো? তোরা কি বলিস? ওকে তো মনে হচ্ছে নায়ক, আমি তো ভিলেন। নায়ক হয়ে কি করবি বল? তোকে তো আমরা একেবারে মেরে এখানে আধার দম বানিয়ে ফেলবো। যা ভাগ এখান থেকে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে কাকে মারে আর কে ঠিকভাবে যেতে পারে, দেখা যাক। কথাটা বলে শার্টটা খুলে ফেললাম। এরপর আমার শার্টের বাইরে থেকে দেখা যাচ্ছিল না শরীরে সিক্স প্যাক। আমি আসলে সবসময় জিম করি তাই বোঝা যায় না, কিন্তু যখন শার্টটা খুলি তখনই ঠিক ওরা ভয় পেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার শরীরে সিক্স প্যাক দেখে ওরা ভাবছে যে এই ছেলেটাকে দেখে তো কোনোভাবেই মনে হয়নি যে সাধারণ। তখন যেন মনে হচ্ছে ও আগে থেকে সব মারার মধ্যে এক্সপার্ট। কিরে, তুই কি মনে করছিস জিম করে আমাদের এই সবার সাথে পারবি নাকি? তোর শরীরের মধ্যে বডি থাকলে কি হয়েছে? আয় না দেখি তোর কত শরীরের মধ্যে জোর আছে।
আমাদের সাথে মারামারি করে পারবি নাকি দেখা যাক। আমি একটা মুচকি হাসি দিলাম। সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটা আমার এমন কাণ্ড দেখে রেগে যায়। এরপর ওর আশেপাশের ছেলেগুলো আমাকে মারার জন্য তেড়ে আসে। তখন ওরা আমার সামনে আসতেই সবগুলোকে মেরে আলোর দম বানিয়ে ফেলি। বাকিগুলো তো আমার এমন ফাইটিং স্টাইল দেখে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওরা তো নিজেরাই মনে করেছে আমি কোনো প্রফেশনাল মনে হয় কিলার, তাই এত ভয়ানকভাবে ফাইটিং করতে পারি। আমি তো আবিরের এমন কাণ্ডে ওর দিকে তাকিয়ে আছি, ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। ওর ফাইটিং স্টাইল দেখে আমি তো ফিদাই হয়ে গেলাম। এই জুনিয়র ছেলেটার মধ্যে এতগুলো গুণ আছে আগে তো জানতাম না। আল্লাহ পাক কেন যে জুনিয়র বানিয়েছে, নাহলে তো আমি নিজেই ওর সাথে প্রেম করতাম। কিন্তু কিন্তু জুনিয়র হয়েছে তাতে কি হয়েছে? মনে হয় সত্যিই প্রেমে পড়ে গিয়েছি। সামনে শুধু একটা ছেলে ছিল। ও নীলাকে আমার দিকে ঠেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। নীলা নিজেকে সামলাতে না পেরে তখনই আমার গায়ের উপর পড়ে যায়। নীলার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলে যায়। তখন মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস আসছিল, বলে বোঝাতে পারবো না। এত সময় ছিলাম মনে নেই। যখন ঘোর কাটে তখন নীলা বলে ওঠে, এটা কি করলেন আপনি? আপনি আমাকে বাঁচিয়ে আপনি নিজেই আমাকে দিয়ে দিলেন। আপনারা আসলে সবাই এরকম ফাজিল, দুষ্ট, বদমাইশ একটা ছেলে। আপনারা এগুলো করেন তাই না? আর আমি আপনাকে বলেছি সাহায্য করার জন্য, আমাকে বাঁচিয়ে আপনি আবার এটা দিলেন কেন? আরে আসলেই মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তা আজকে প্রমাণ হলো। আমি ওকে কিভাবে বোঝাবো যে ছেলেটা আমার গায়ের দিকে ওকে ধাক্কা মেরেছিল তা আমি নিজেকে সামলাতে না পেরে আমিও ওর গায়ের উপর পড়ে যাই, বরঞ্চ ও নিজে আমার গায়ের উপর পড়েছে। এখন দোষারোপটা আমার উপর দিচ্ছে। আসলে মেয়ে মানুষ বলে কথা, ওদেরকে সামলানো বড়ই কঠিন। ওদের মন বোঝা যে কোনো কবির পক্ষে সম্ভব না। আর আমরা তো সাধারণ একজন মানুষ। আসলে কি যে বলবো বুঝতে পারছি না আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন ও ধাক্কা দিয়েছে, তাই তো আপনি আমার গায়ের উপর পড়ে গিয়েছেন। আর কি ভুলবশত হয়েছে? আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি নাকি? আর বরঞ্চ চুমোটা আমি খেয়েছি নাকি? আপনি বা আমাকে শুধু শুধু এভাবে অপমান অপদস্থ করছেন কেন? আমি কিন্তু বয়সে আপনার ছোট জুনিয়র, তাই আমি বুঝি না। আপনি তো এসব সব কিছুই বোঝেন, আপনি করেছেন, আর দোষটা আমাকে দিচ্ছেন। এটা কি উচিত কথা? কি আপনি পিচ্ছি? আমাকে একটু আগে দেখলাম আর আপনি নিজেকে পিচ্ছি বলছেন? এসব করছেন নিজের ইচ্ছাকৃতভাবে। আমি জানি না আপনারা বেড়া মানুষ সব কিছুই পারেন, তাই তো ছাদের উপরে আমার বান্ধবীর সাথে এমন করছেন। আপনি আমার থেকে জুনিয়র, তাই তো সিনিয়রদের সাথে কিভাবে ফ্লার্ট করতে হয় আপনি ভালো করেই জানেন। আমার বান্ধবীর সাথে কিভাবে হেসে হেসে কথা বলছিলেন, ফ্লার্ট করছিলেন, ওকে কিভাবে ইমপ্রেস করছিলেন, আমি কি এগুলো কিছু দেখিনি? মনে করেছেন আপনি আমার বেয়াই বলে কি হয়েছে? আপনি একটা লুচু, একটা ছেলে। কি আমি লুচ্চা ছেলে? ঠিক আছে, থাকেন আপনি। আপনাকে যখন ওরা আবার নিয়ে যাবে তখন ভালো লাগবে, তাই না? আমি গেলাম। কথাটা বলে আমি বাসার দিকে পা বাড়ালাম। আমার এমন চলে যাওয়া দেখে তখন দৌড়ে নীলা আমার পেছনে আসতে লাগলো আর বলল, আচ্ছা সরি, আমি একটু বেশি বলে ফেলেছি। আসলে মাথাটা গরম হয়ে গিয়েছিল, ওই সময় একটু মাথা গরম হয়ে গিয়েছিল, কারণ আপনি আমাকে দিয়ে দিয়েছিলেন। আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম। কথাটা বলতে গিয়ে পুরাটাই বলতে পারলাম না। আমার এমন অবস্থা দেখে ফাজিলটা হাসি হাসি করছে। এরপর আমরা বাসার সামনেই চলে আসি। বাসায় আমাদের দুজনের ভিতরে প্রবেশ করতেই দেখে আম্মু বলে ওঠে, কিরে, তোরা সে কখন বের হয়ে গিয়েছিস, এখনো বাসায় ফিরিসনি? আমি তো চিন্তা করলাম তুইও আবার লন্ডন থেকে এখানে এসেছিস, কিছুই ঠিকমতো চিনিস না। আর ও আমাদের এখানে নতুন, কোনো বিপদ হলো না তো, তার জন্য চিন্তা করছিলাম। তোদের ফোনও তো বন্ধ ছিল। আর হ্যাঁ আবির, তোমাকে অনেকগুলো কল করেছে তোমার ভাবি, ফোনটা তো বাসায় রেখে গিয়েছ। আমি ফোনটা আন্টির হাত থেকে নিয়ে নিজের রুমে গেলাম। এরপর ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম। আমি রাতে খাওয়া দাওয়া করতে বসলাম। দেখলাম নীলা হঠাৎ করে আমার পায়ে কেমন জানি না একটা খোঁচা মারলো। আমি বুঝতে পারলাম নীলা শয়তানি করছে। কিন্তু আমি যে ধীরে ধীরে নীলার প্রেমে পড়ে গিয়েছি। আসলে ও আমাকে মেনে নেবে না হয়তো, আমার সিনিয়র, কিন্তু আমিও যে পারছি না মনের কথাটা নীলাকে বলতেই হবে। মনে মনে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাই নীলাকে আমি আমার ভালো কথাটা জানিয়ে দেব, যা হওয়ার তা পরে দেখা যাবে। আমি তাকে ভালোবেসেছি, আর কি করার আছে। তাই খাওয়া দাওয়া শেষ করে আমি উপরে গেলাম। রুমে গিয়ে শুয়ে আছি আর শুধু নীলার কথাই ভাবছি। তখন ফোনের স্ক্রিনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার ফাজিল বন্ধু রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন রাহাত ওপাশ থেকে বলে ওঠে,
এই শালা, তুই আবার কি ঘটনা ঘটাইছিস? ওহ, বুঝতে পারছি। তাহলে শালা শ্রাবণের সাথে তো লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? শালা, অভিশাপ দিচ্ছি শালা, ধ্বংস হয়ে যাবি আমার আগে বিয়েটা করলে। কিন্তু তোর ওই যে মেন পয়েন্টের উপর ঠাডা পড়বে হলার করে হালা। এই শালা, এই তুই কিন্তু সব কিছু বলতে পারিস, কিন্তু শালা ভবিষ্যতের জিনিসটা নিয়ে একদম কিছু বলবি না। এটা না থাকলে তো জীবনটাই অন্ধকার হয়ে যাবে। শালা, সব কিছু নিয়ে ফাইজলামি করা যায়, আমার জিনিসটা নিয়ে কখনো ফাইজলামি করতে নেই। শালা, তুই আর কখনো ভালো হবি না। যাই হোক, তোর কি অবস্থা বল? তোর লন্ডনের দিনকাল কেমন কাটছে? আর ওই দিকের খবরাখবর কি? আরে, আমি তো আসলে সত্যি বলতে ওর প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু ও কি আমাকে ভালোবাসে জানি না। ও তো আমার থেকে বয়সে বড়, আমাকে কি মেনে নেবে ভয়ে বলতে পারছি না রে বন্ধু। আজ রাতে খাওয়ার টেবিলে ও যখন আমার পায়ে খোঁচা মারলো, আমি তো পুরো কাঁপছিলাম। মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, কিন্তু সিনিয়র জুনিয়র এর চক্করে পড়ে আছি। যদি রিজেক্ট করে দেয় সেই ভয়ে মনের কথাটা মুখ ফুটে বলতে পারছি না। দেখ ভাই, আসলে আমার যা মনে হচ্ছে তোর কথা শুনে, তুই যা ভাবছিস তা একদম ভুল। আমারও মনে হয় যে তোকে নীলা ভালোবাসে। যদি ভালো না বাসতো তাহলে কি তোকে এমন ইশারা দিত নাকি? ও মনে হয় তোর প্রেমে পড়েছে। আচ্ছা বলতো, তোর কোন দিক থেকে মনে হয়েছে তুই কারোর সাথে কথা বললে ওর জেলাস ফিল হয়? হ্যাঁ, আমি ওর বান্ধবী ফারজানের সাথে একটু হেসে হেসে কথা বলছিলাম। কি রাগটা হয়েছিল তোকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার এখন ভয় হচ্ছে শুধু ও আমাকে ভালোবাসে নাকি ওর বয়ফ্রেন্ড আছে। যদি ওর বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি বলবো বল? ওকে অনেক ভালোবেসে ফেলেছি। সিনিয়র হলে কি হবে, সত্যি ওকে আমি ভালোবেসে ফেলেছি। যা হওয়ার তা পরে দেখা যাবে। তুই ওকে প্রপোজ করে দে, এরপরে দেখা যাবে। রাতের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা হয়তো বা ওকে কিছু বলে দেবো ভাবছি। ঘুম থেকে উঠে আজকে নাস্তা করে ওর সাথে দেখা করব, এসব ভেবে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম এতটা এসেছে, সকাল হয়ে কখন যে বেলা বেজে গেছে নিজেও বুঝতে পারিনি। অনেকে ডাকাডাকি করেছে, কিন্তু ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠে দেখি ফোনের দিকে তাকিয়ে প্রায় 10টা বাজছে। তখন আমাকে ঘুম থেকে উঠে নিচে আসে দেখে আন্টি আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে বাবা, তুমি এখন ঘুম থেকে উঠেছ? সবাই সকালে উঠে নাস্তা করেছে। আমি তো তোমার জন্য নাস্তা বানিয়ে রাখছি, টেবিলে সাজিয়ে রাখলাম। আসো, নাস্তাটা করে নাও। আমি নাস্তার টেবিলে বসে নাস্তা করছিলাম, তখন আন্টির উদ্দেশ্যে বলি, আচ্ছা আন্টি, নীলা কোথায়? ওকে যে দেখছি না। আমার কথা শুনে তখন আন্টি উত্তর দেয়, আসলে বাবা, নীলার পুরনো একটা বন্ধু এসেছে, ওর সাথেই কথা বলছে। ওরা দুজন ছাদে, ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। অনেক আগে থেকে ওদের ভালো সম্পর্ক, আমাদের বাসায় প্রতিদিন আসে। আর নীলার বাবার বিজনেস পার্টনার, তাদের সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, তাই আমরা তেমন কিছু বলি না। দুজন মনে হয় বসে গল্প করছে ছাদের উপর। তুমি নাস্তা করে ছাদে গেলেই দেখতে পারবে। আন্টির কথা শুনে আমার কেমন যেন বুকের ভেতর একটা মোচড় দিল। তাই আমি আন্টির উদ্দেশ্যে বললাম, আচ্ছা আন্টি, ও কি ছেলে নাকি মেয়ে বন্ধু? অবশ্যই মেয়ে বন্ধু হবে। আসলে না, ওটা ওর ছেলে বন্ধু। কেন বলো তো? না না আন্টি, কিছু না। আমার বুকের ভিতর কেমন যেন ব্যথা লাগছে। কেন জানি না মনে হচ্ছে আমি ওকে হারাতে যাচ্ছি। আর আমার কেন জানি না মনে হচ্ছে আমি শুধু শুধু একজনকে ভালোবাসিছি, সে যে কিনা আমার হবে না। এসব ভেবে নাস্তাটা ভালো করে করতে পারলাম না। আমি নিজের মনকে বোঝাতে পারছি না, তাই বাধ্য হয়ে নিজেই ছাদে উঠলাম। তখনই দেখলাম নীলা কাউকে জড়িয়ে ধরেছে। সামনে একটা ছেলে ওকে জড়িয়ে ধরে আছে। এটা দেখার পর আমার বুকের ভিতরটা কেমন জানি না ধাও ধাও করে আগুন জ্বলতে লাগলো। মাথার ভিতরে যেন আকাশ ভেঙে পড়লো। এটা দেখার পর নিজেকে যেন নিজে বিশ্বাস করতে পারছি না। সত্যি আমি যাকে ভালোবেসেছি সে তো অন্য কারোর। আরে, তোরে এতদিন পর দেখতে পারবো আমি বিশ্বাস কর কল্পনাও করতে পারিনি। তাহলে এখন কি করছিস? যে ছেলেটার কথা বলছিস সত্যি জুনিয়র ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিস নাকি? তাহলে বলে দিস না কেন? আর কলেজের মধ্যে কত ছেলে তোকে প্রপোজ করেছে, শেষমেশ তুই একটা জুনিয়র ছেলের প্রেমে পড়েছিস? এটা বিশ্বাস করতে হয়? আবির, শোনো, একটিবার শোনো। যা দেখেছো তুমি হয়তো বা অন্য কিছু ভাবছো আবির। কিন্তু আবিরের চোখে জল, ও একটা কথাও শুনছে না। আমি ওকে পেছন থেকে অনেক ডাকছি, কিন্তু ও কোনো কথাই শুনছে না। তখন আবির নিজের রুমে চলে যায়। ব্যাগটা গুছিয়ে সোজা ওখান থেকে বের হতে যাবে। আম্মু ওকে অনেকবার বাধা দিচ্ছে।
বাসায় সবাই বলছে, কিন্তু আবির কোনো কথাই শুনছে না। বলছে শরীর ভালো না, ও চলে যাবে। কিন্তু আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। আমি ওর কাছে চলে গেলাম, ও যেতে যেতে রাস্তায় চলে গেল। আমি ওর পেছনে পেছনে রাস্তায় চলে গেলাম। তখন আমি ওর হাতটা ধরে কেঁদে কেঁদেই বললাম, দেখুন, আপনি আমার সাথে কথা বলবেন না, আর আমি এমনি চলে যাচ্ছি। শুধু শুধু কেন আপনার এগুলো দেখে আমি চলে যাব শুনি? আর এমনি তো ভালো লাগছে না। এই বাড়ির মধ্যে অনেক দিন থেকেছি, তাই মনটা কেমন জানি না ভাবির জন্য আমার আনচান করছে। তাই আমি চলে যাচ্ছি। আর ভাবি ভাইয়াকে ছাড়া আমি কখনো দূরে এতদিন থাকিনি, তাই আমাকে যেতে হচ্ছে। কথাটা বলে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা গাড়িতে উঠে বসলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি চলতে শুরু করলো, আর আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। হঠাৎ করে নাবিল কিছু না বলে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে দরজা লাগিয়ে বসে রইল। ওকে কতবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই, কিছু বলছে না। সারাদিন রুমের মাঝে বসে আছে। আমি কি করব বুঝতে পারছি না। তাই নীলাকে কল করলাম। এরপর নীলার মুখে সব কিছু শুনতে পারলাম। কিন্তু আমার এই দেবরটা যে পুরোই বোকা, বড্ড বোকা, কিছু বোঝে না। আসলে বুঝবে কি করে? ও তো ওর থেকে জুনিয়র। আমি ওকে বোঝানোর কি চেষ্টা করব? ও তো দরজা বন্ধ করে বসে আছে। আমি রুমে এসে নিজের রুম বন্ধ করে নিলাম, আর নিজে বালিশ চাপা দিয়ে কান্না করছি। এখন যেন আমার জীবনের সব থেকে কষ্টের দিন, কারণ আমি যাকে প্রথম ভালোবেসেছি সেই মানুষটাকে হারিয়েছি। সে যে অন্য কারো। আমি শুধু শুধু তাকে ভালোবেসেছি, আমার মনটা দিয়েছি। ভেবেছিলাম আমি তাকে আপন করে নিব আমার এই ভালোবাসা নিয়ে, কিন্তু সবগুলো আমার যে কল্পনা ছাড়া কিছুই ছিল না। তাই কী আর করার আছে? ভাবি এর মধ্যে অনেকবার ডাকাডাকি করেছে খাওয়ার জন্য, অনেকবার বারণ করেছে। তখন ভাই আর ভাবি দুজনে আসে। এরপর তারা আমাকে ডাকাডাকি করে খাবার টেবিলে নিয়ে যায়। আমি খাবার খেলাম। এরপর ভাই আর ভাবি আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোর বিয়ে দিয়ে দিব। আমি তো সবসময় অফিসের কাজে বাইরে থাকি, আর তুইও সবসময় কলেজ ভার্সিটি নিয়ে পড়ে থাকিস। তোর ভাবি একা থাকে, আর আমাদের পিচ্ছি মিম, ও তো সবসময় এখানে একা একা ওভাবে থাকে। হ্যাঁ, তাই ভাবছিলাম তোর বিয়েটা দিয়ে দিলে তোর ভাবির একটা সঙ্গী হতো, ওদের আর কোনো চিন্তাই রইতো না। আমরা তোর জন্য একটা বিয়ে ঠিক করেছি, তুই কি বলিস? আমি কিছু বললাম না। এরপর আমি বললাম, ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয়। কথাটা বলে আমি নিজের রুমে গেলাম। এরপর ভাই আর ভাবি আমার বিয়েটা ঠিক করে, কার সাথে আমি জানি না। দেখতে দেখতে আমার বিয়েটা সম্পন্ন হয়ে যায়। আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি, তখন পেছন থেকে আমার বন্ধু রাহাত বলে ওঠে, কিরে দোস্ত, একেবারে রিয়েল লাইফ সিনেমার হিরো বনে গেলি যে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে দেবদাস স্টাইলে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? আজ তোর বাসর রাত, আর তুই এখানে একা একা হাওয়া খাচ্ছিস। আমি তখন রাহাতের দিকে ফিরে তাকালাম। আমার চোখে পানি। আমার এমন অবস্থা দেখে রাহাত আটকে ওঠে। কিরে, কি হয়েছে? তোর চোখে পানি কেন? কি হয়েছে বিষয়টা খুলে বল। আজকে তোর বিয়ে, সারাদিন তুই চুপচাপ ছিলি, কোনো কথা বলছিলি না। আজকে হঠাৎ করে ছাদে ওঠার পর তোর চোখে পানি। আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়েছেটা কি? কিছু তো বললি না। আর বিয়েটা কার সাথে আমিও জানি না। হঠাৎ করে তোর বিয়ে, আমাকে তোর ভাই কল করে আসতে বলেছে, তাই তো এসেছে। কিন্তু বুঝলাম না চোখে পানি কেন। বিয়েটা কি নীলার সাথে হয়নি? তখন আমি রাহাতকে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর রাহাত বলে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এসব ভেবে কি করবে? জীবনে অনেক কিছুই ঘটে যায়, তাই বলে কি মানুষ বসে থাকে? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আমাদের কথার মাঝে তখনই ভাবি ছাদের উপর ওঠে। এরপর আমাদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, তোরা দুই বন্ধু মিলে বাসরাতে ছাদের উপর দাঁড়িয়ে কি গল্প করছিস? নিচে নতুন বউ একা বসে আছে, আর বরের এখানে আড্ডা দেওয়ার সময় হলো? রাহাত, তুইও তো আচ্ছা ছেলে, ওকে নিচে পাঠানোর বদলে এখানে দাঁড়িয়ে গল্প জুড়ে দিলি। আবির, যা নিজের রুমে যা, মেয়েটা একা ওখানে বসে আছে, যা নিজের রুমে যা। আমি ভাবির কথা শুনে মন খারাপ করে আমি আমার রুমে যেতে লাগলাম। মনটা ভীষণ খারাপ। যাকে ভালোবেসেছি তাকে পেলাম না। আমি ভেবেছিলাম আমার হয়তো বা কপালে সিনিয়র মেয়ে একটা জুটবে, যেহেতু নীলা আমার থেকে সিনিয়র। আমি চেয়েছি সিনিয়র একটা মেয়েকে বিয়ে করতে, সে স্বপ্ন পূরণ হবে, কিন্তু সে স্বপ্নই রয়ে গেল। এটা ভেবে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমের ভেতরে প্রবেশ করতে তখনই দেখলাম মেয়েটা বেনারসি সাজে খাটের উপর বসে আছে। আমি ভিতরে প্রবেশ করতেই আমাকে পা ধরে সালাম করলো। এরপর আমি রুমের ভিতরে বসে নিজের পাঞ্জাবি আর শেরওয়ানি খুলে সোফায় ঘুমাবো, তখন আমার উদ্দেশ্যে মেয়েটা বলে, এ কি, আপনি এভাবে খাটে না ঘুমিয়ে আপনি সোফায় বসে পড়লেন?
কি হয়েছে? আপনার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে আমার বিয়েটা ইচ্ছাকৃতভাবে হয়নি, বলতে গেলে ইচ্ছাকৃতভাবেই হয়েছে, কিন্তু আমার একটু এটা মানিয়ে নিতে সময় লাগবে, কারণ আমি একজনকে ভালোবেসেছি আর সেই মানুষটিকে আমার নিজের করে পাইনি, সে অন্য কারো হয়ে গিয়েছে। তাই জন্য আচ্ছা, এসব আপনাকে বলে লাভ কি বলেন? আপনি শুধু শুধু কষ্ট পাবেন নিজের স্বামীর কথাগুলো শুনে। তাই প্লিজ আমায় কিছুদিন সময় দিন, আমি আপনার থেকে কিছুদিন সময় চাইছি। কথাটা বলে আমি সোফায় ঘুমাতে যাব, তখনই পেছন থেকে শার্টের কলারটা চেপে ধরে, এরপর আমার দিকে ঝুঁকে টেনে নিয়ে আমার গলায় একটা ছুরি ধরে আমার বুকের ওপর পা দিয়ে মেয়েটা বলে ওঠে, ও কি বললি তুই? তুই আমাকে মেনে নিতে পারবি না? তুই কাকে ভালোবাসিস? আমাকে ছাড়া অন্য কাকে ভালোবাসিস শুনি? আপনি আপনি এখানে কি করে? আমার বউ কোথায়, যার সাথে আমার বিয়ে হয়েছে? বউ মানে? এখন তুই বউ খুঁজতেছিস? তোর গলায় ছুরি আর এই তুই তুই বউ খুঁজছিস মানে? তোকে আমি আমাকে চোখে লাগে না? প্রকাশ করতে পারবো না, আমি তো অনেক খুশি আমার সাথে নীলার বিয়ে হয়েছে। তখন আমি আমতা আমতা করে বললাম, মানে আপনি তাহলে আমার বউ? কিন্তু আপনার তো বয়ফ্রেন্ড আছে। কথাটা বলতে আবারও কলারটা চেপে ধরে, এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই তোকে কি আমি বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে? তুই আসলেই পিচ্ছি, একটা পিচ্ছি ছেলে রয়ে গিয়েছে। একবারও কি আমার কথাটা শুনতে চাইছিলি? কি বলবো বলো? ওই সময় আমার মাথা ঠিক ছিল না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর অন্য একজনকে যদি আমি তোমাকে জড়িয়ে ধরে থাকতে দেখি তাহলে কি করে বলে শেষ করতে পারলাম না। এরপর নীলা আমার ঠোঁটে কিস করে দিল, এরপর কিছুক্ষণ পর ছেড়ে বলে ওঠে, কি বিয়ে সাহেব, মিষ্টিটা কেমন দিলাম? তাহলে বলেন ভালোবাসেন? আমি তো অনেক খুশি। নীলাকে জড়িয়ে ধরে আমি ওর কপালে চুমু খেতে খেতে বললাম, আমিও সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার এই জিনিসটা আমি বুঝতে পারছি না, ভাই আর ভাবি তোমার সাথে আমার বিয়েটা কী করে দিল, আর তারা কীভাবে বা বুঝলো? আরে গাধা, তোমার ভাইয়া আর ভাবি মানে আমার আপু, তারা দুইজনে আগে থেকেই আমার আব্বু আম্মুর সাথে কথা বলেছে যখন আমি লন্ডন থেকে আসি তোমার সাথে আমার বিয়ের বিষয়, আর আমি জানতে পারি, তাই তোমাকেই আমি মানে জাস্টিফাই করলাম আর বুঝলাম। তাই নাকি? তাহলে আমার সিনিয়র বউ কী করে বুঝেছে আমার সম্পর্কে? ওই যে তুমি কিছু করতে পারো না, এতটুকু জানলাম। তুমি পারো না, তাই তো নিজের সুন্দরী বউয়ের কাছে পেয়েও কিছু করছো না। কি এত বড় অপমান? একজন পুরুষকে এত বড় অপমান করলে ঠিক আছে, দেখাচ্ছি কি করতে পারি আর কি করতে পারি না। যেহেতু ভালোবাসার মানুষকে পেয়েছি, তা আবার নিজের মনের মতো সুন্দরী একটা বউ, তাহলে তো কিছু একটা ঘটনা ঘটাতেই হবে। কি বলেন আপনারা? কথাটা বলে আমি নীলার উপর ঝাঁপিয়ে পড়বো, তখন লজ্জা লাগে না সিনিয়র মেয়ের সামনে আসতে? পিচ্চি পোলা, আমার কাছে আসবি না তুই। কথাটা বলতে বলতে একটা সময় আমি একদম দেয়ালের সাথে আটকে যাই। তখন আলতো করে আমার নাভিতে হাত দিয়ে আবির ঠোঁট নিজের আমার দখলে করে নেয়। নীলার ঠোঁটজোড়া কাঁপছিল, নিজের দখলে করে নিলাম আমি। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। এরপর একটা ইতিহাস রচনা শুরু করি, যে রচনাটা আপনারা গল্প শেষে নিজেরাই জানতে পারবেন। বিয়েটা করেন, তারপর বুঝবেন যে রচনা কত বড় হতে পারে। অনেক অভিমান, রাগ, ঝগড়া আর রোমান্টিক সব কিছু মিলে আমাদের এই গল্পটা শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দয়া করে বাজে কমেন্ট কেউ করবেন না, আপনাদের একটি কমেন্টে আমাদের লেখার অনুপ্রেরণা বাড়ে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।